আচ্ছা, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু শুরু করি। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ যে তোমরা হচ্ছে আহ, কি বলে প্রেজেন্ট এই যে এফবিএসডিসি যে কম্পিটিশনটা, ফ্রেশার্স ব্যাটল, এটাতে সবাই হচ্ছে পার্টিসিপেট করতেছো। হ্যাঁ, আমরা হচ্ছে যে যতটুকু সাড়া এক্সপেক্ট করছিলাম তার চেয়ে আসলে অনেক বেশি সাড়া পাইছি। তো এটা আমাদের কাছে আসলে খুব ভালো লাগবে যে আসলেই এফবিএসডিসির পোলাপান হচ্ছে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা না, এর বাইরেও আসলে এইসব বিষয়ে আগ্রহ আছে আর কি। যাই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু মানে প্রেজেন্টেশন শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে হচ্ছে একটু জানতে চাইবো যে মানে ফার্স্ট একটু পরিচয় দিবা, নাম, ডিপার্টমেন্ট, আর হচ্ছে যে ডিবেটটা কিভাবে, এই কম্পিটিশন সম্পর্কে কিভাবে জানলা, এটা করার মাধ্যমে আসলে কি এক্সপেক্ট করতেছো, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে মিহাদ শুরু করতে পারো। এই তো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মিহাদ। আচ্ছা, তারপর যাই হচ্ছে মুমতাহিনের কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মুমতাহিনা, অ্যাকাউন্টিং 29th ব্যাচ। ডিবেট ক্লাবে জয়েন করার পর হচ্ছে আমি কমিটিতেও আছি এখন, প্রমোশন উইংয়ে। তো ওই গ্রুপ থেকে এরপর হচ্ছে পেজে হচ্ছে পোস্টের মাধ্যমে এই ইভেন্ট সম্পর্কে জেনেছি। আর এই ইভেন্ট থেকে এক্সপেকটেশনস হচ্ছে, আমি ডিবেট আগেও টুকটাক, মানে অত বেশি ভালো আমি পারি না, অল্প করা হয়েছে, শিখতে চাচ্ছি আর কি আরো ভালোভাবে, এটাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দারুন দারুন, ঠিক আছে। আর হচ্ছে যে এই এই কম্পিটিশনটা কিন্তু আসলে শেখার জন্যই। হ্যাঁ, এই যে এখন তোমাদের তিনজন এখানে উপস্থিত আছো, আমি কিন্তু ধরেই নিছি যে তোমরা একেবারে জিরো, মানে হচ্ছে কিছু পারো না, একদম জিরো থেকে আমরা হচ্ছে ডিবেটটা শেখাবো। হ্যাঁ, তো এখন থেকে শুরু হচ্ছে। আজকে হচ্ছে ফার্স্ট সেশনে আমরা বসলাম, কালকে পরশু আমরা হচ্ছে দরকার হলে একবার অফলাইনে বসার চেষ্টা করব, না হলে অনলাইনে আরেকবার বসবো। আর তারপর তো সামনে হচ্ছে তোমরা ডিবেট করবা, মানে একদম জিরো টু প্রো। হ্যাঁ, এটাই হচ্ছে এবারের কম্পিটিশনটার মেইন লক্ষ্য আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সম্ভবত তাসনিয়া। হ্যাঁ, তাসনিয়া বলো। জি ভাই, আমি হচ্ছে ফার্স্টে মানে ডিবেটের গ্রুপে ছিলাম, কিন্তু ওইভাবে ঢোকা হয়নি। তারপরে হচ্ছে যখন কমিটিতে ঢুকছি তখন হচ্ছে রেসপন্স করছি। মানে আমার ডিবেট খুব ভালো লাগে, আমার ডিবেটের প্রতি একটা মানে প্যাশন বলাই চলে। এমনি হালকা সামান্য পারি, স্কুলে 1-2বার করছিলাম, ওইভাবে ডিবেট পারি না, কিন্তু আমার শেখার অনেক ইচ্ছা। আর এর জন্যই আসছি কমিটি। আমিও হচ্ছে একই রকমই, ওই যে প্রমোশন উইংয়ে আসি, দেন হচ্ছে আপুরা ডিবেট নিয়ে কথা বলছে, তারপরে ওইভাবে আসছি। আচ্ছা, যাক, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাইলে হচ্ছে যে মোটামুটি হচ্ছে আমরা ভয়েস নিজেদের চিনে ফেললাম ভয়েসে। আর হচ্ছে আশা করি দেখা হবে। হ্যাঁ, তো দেখা হইলে হচ্ছে পরিচয় দিও যে ভাইয়া আমরা হচ্ছে ওই যে আপনি মেন্টরিং করছিলেন, তাহলে আমি আর হয়তো ভালো ভয়েসের সাথে রিলেট করতে পারবো চেহারাটা। এই আর কি। আচ্ছা, তাইলে হচ্ছে আমি একটু এবার তাহলে আমার পরিচয় দিই। আমি হচ্ছে, আমার নাম তো দেখতেই পাইতেছো, তীর্থ দে। আমি হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে 27 ব্যাচে। আর এফবিএস ডিবেটিং ক্লাবের সাথে পরিচয় হচ্ছে আমার গত 1 বছর বা 2 বছর আগে। সম্ভবত হচ্ছে তোমাদের মতনই একটা কম্পিটিশন নাম ছিল, আমাদের সময় নাম ফ্রেশার্স ব্যাটল দেয় নাই, আমাদের সময় নাম ছিল হচ্ছে ইন্ট্রা এফবিএস ডিবেট কম্পিটিশন, এরকম কিছু একটা। তো ওইখানে ডিবেট করতে গিয়ে হচ্ছে যে আমারও ডিবেটটা ভালো মতো আসলে শুরু করছি ইউনিভার্সিটিতে আইসেই আর কি। কলেজে এমনিতে টুকটাক করছি বা দেখছি, ওইভাবে আসলে করা হয় নাই। ইউনিভার্সিটিতে ফার্স্ট ওই জায়গায় মূলত হচ্ছে এই কম্পিটিশনটা, এই বিএসডিসির কম্পিটিশনটা পার্টিসিপেট করি। বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিবেটটা এই জায়গা থেকেই শুরু হয়। তো এরপর হচ্ছে এই কম্পিটিশনে হচ্ছে আমরা গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছাই। ওখান থেকে তারপর হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে ক্লাবের কমিটি নিয়ে নেওয়া হয়, কমিটিতে হচ্ছে ঢুকি। এখন হচ্ছে ডিবেট এন্ড ডিবেট এন্ড ইভেন্ট, কি যেন নাম, ওয়ার্কশপ, ডিবেট এন্ড ওয়ার্কশপ উইং এ হচ্ছে সেক্রেটারি হিসেবে আছি আর কি।
তো এই ভাই আর নিজের হচ্ছে উইংয়ের নামই ভুলে গেছেন। হ্যাঁ, ডিবেট এন্ড ইভেন্ট বলতে গিয়া সরি আবার দেখছো ডিবেট এন্ড ওয়ার্কশপ বলতে গিয়ে ডিবেট এন্ড ইভেন্ট বলে ফেলতেছি বারবার। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, তো আমরা হচ্ছে শুরু করি। আজকে তোমাদের জন্য মোটামুটি একটা প্রেজেন্টেশন বানাইছি। তো হচ্ছে যে একটু হ্যাঁ নিহাত বলবা কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি একটু চেষ্টা করবো খুব দ্রুত একটু বেশ। হ্যাঁ বলো বলো। ওই যে আমাদের ফ্রেশার্সে হচ্ছে যে ডিবেটটা করছিলেন ওখানে আপনিও ছিলেন না? ওই যে ইয়েতে মানে দুইটা পক্ষ ছিল, যে ইউনিভার্সিটি লাইফ চিল আর আরেকটা ছিল হচ্ছে মানে পক্ষে পক্ষে ছিল, তো ওখানে আপনি পক্ষে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ পক্ষে ছিলাম, ওই যে একদম ফার্স্ট স্পিকার ছিলাম। একটু 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 ওই যে 3 ইডিয়টস মুভিতে একটা ইয়া ছিল না, চাতুর টাইপের একটা ক্যারেক্টার ছিল না? হ্যাঁ ওইরকম একটু সাজার চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ একটু বেশি চিল ছিলেন। হ্যাঁ 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 ওই ওরিয়েন্টেশন আমি হচ্ছে ছিলাম ওইখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আমি হচ্ছে যে সেশন আমি একটু বলি যে কিভাবে কি আগাবে। প্রথমত আজকের যে সেশনটা এটা হচ্ছে একদম বেসিক সেশন। ডিবেটটা আসলে কি, কেমনে করতে হয়, এর স্ট্রাকচার, এই একদম বেসিক কথাবার্তা। চেষ্টা করব বেশি কথা না বাড়াইয়া একদম দ্রুত টান দিতে, তোমরা হচ্ছে একদম মনোযোগ দিবা কথাবার্তাগুলো, ঠিক আছে? আচ্ছা, এবং এই পুরো লেকচার শেষ করার পর চেষ্টা করব 30-35 মিনিটের মধ্যে পুরো লেকচার শেষ করে ফেলতে। এরপর হচ্ছে 4-5টার মতো আমি হচ্ছে এক্সাম্পল মোশন নিয়ে আসছি। তো তোমাদের দিয়ে যা আলোচনা করছি ওইটার পর তোমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে ডিবেট করবা আমার সামনে। হ্যাঁ এটা ইন্ডিভিজুয়ালি করবা, টিম এখনই করার দরকার নাই, মানে ইন্ডিভিজুয়ালি একে শেখো। তাহলে আজকের ডিবেট সেশনটা জাস্ট যা আলোচনা হবে ওইটাই একটা প্র্যাকটিক্যাল সেগমেন্ট থাকবে একদম শেষে। এটা গেল আজকের সেশন। আচ্ছা এরপর হচ্ছে আমরা চেষ্টা করব আগামীকাল বা পরশু। আচ্ছা তোমরা বলো তো আগামীকাল সকালে তোমরা কি অফলাইনে ফ্রি আছো, মানে ক্যাম্পাসে আসতে পারবে আগামীকাল সকালে? কয়টার দিকে ভাইয়া? ভাই আসলে কয়টার দিকে পড়লে একটু সুবিধা হয়, তাহলে মানে বাস কমিয়ে দিয়েছে তো এই কারণে একটু 11:45 ক্লাস আছে অনলাইনে ক্লাস থাকলে সমস্যা নেই, কিন্তু টাইমটা বলে দিলে ভালো হয়। আচ্ছা না টাইমটা হচ্ছে আমরা পরে সেট করব না, আগে আর কি শুনতেছি যে পারবা কিনা। তাহলে কথাবার্তা শুনে মনে হলো যে পারবা মনে হইতেছে। তাহলে পরশুদিন সকালে একটু চিন্তা করি, ধরো টাইম এখনই সেট করি নাই, ধরো পরশুদিন সকালে যদি আসতে হয় আসতে পারবা? আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমার আন্ডারে তো তোমরা 2টা টিম আছো, হ্যাঁ সেম ভাবে আরেকজন মেন্টরের আন্ডারে হয়তো 2টা টিম আছে। সো আমি কোন একজন মেন্টরের সাথে একটু কথাবার্তা বলে চেষ্টা করব আজকে অথবা পরশুদিন সকালের দিকে অফলাইনে তার বলবো যে ভাই তুই তোর 2টা টিম নিয়ে আয়, আমি আমার 2টা টিম নিয়ে আসতেছি, 4টা টিম হচ্ছে একসাথে ডিবেট করে একটা প্র্যাকটিস করুক। হ্যাঁ একটা প্র্যাকটিস ডিবেট হোক, একদম কম্পিটিশনের আগে মোটামুটি একটা ভালো একদম প্রফেশনাল একটা প্র্যাকটিস ডিবেট হোক, এটা চেষ্টা করব যদি টাইম মিলে। আর যদি টাইম না মিলে তাহলে আগামীকাল, আজকে যেমন রাত 10টায় বসছি না, আগামীকাল রাত 10টায় অনলাইনেই আমরা হচ্ছে একটা প্র্যাকটিস ডিবেট করব। বুঝতে পারছো কি বলছি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ওইটা হচ্ছে আমি তোমাদের পরে জানাই দিব না। হ্যাঁ তো এখন হচ্ছে আমি সেশনটা একদম শুরু করতেছি, খুব দ্রুত আগাবো। হ্যাঁ তো প্রথমত একটা মিম দিয়ে শুরু করছি যে মানে বিতর্ক প্রতিযোগিতা আমার জন্য না রে ভাই, কখন যে মুখ ফসকে গালি বের হয়ে যায় কে জানে। যাই হোক এটা একটা মিম, এটা যদি ফেসবুকের সামনে থাকতো সবাই হাহারি এক দিতা, তো এখন তো হাহারি এক দেওয়ার কোন উপায় থাকলে দিতে পারো আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা নেক্সট জায়গায় বিবি ডিবেট বেসিক্স। হ্যাঁ আচ্ছা স্লাইড কি চেঞ্জ হয়েছে? না ভাই চেঞ্জ হয়নি। আচ্ছা স্লাইড চেঞ্জ হয় না? ওয়েট আমি দেখতেছি কাহিনী কি। জি ভাই এখন এবার হয়েছে। আচ্ছা একটু ঝামেলা হয়েছে, দাঁড়াও আমি একটু চেষ্টা করি জিনিসটা আর একটু ইজি করতে। ওয়েট এই যে ভাই হাহা রিঅ্যাক্ট পেয়েছি। আচ্ছা দিয়া রাখো। আচ্ছা এইবার সম্ভবত স্লাইড চেঞ্জ হবে ইজিলি। হ্যাঁ ওকে। আচ্ছা তো বিবি ডিবেট বেসিক্স। আচ্ছা আমি বলি যে ডিবেটের হচ্ছে তোমার অনেকগুলো ফরম্যাট আছে, ঠিক আছে?
তো আমরা হচ্ছে একদম ছোটবেলায় সাধারণত যারা ডিবেট করে তারা যে ডিবেটটা শিখে সেটার নাম হচ্ছে সনাতনী বলে, এটাকে সনাতনী বিতর্ক। সনাতনী বিতর্কের তোমার এখানে এক্সাম্পলটা হচ্ছে তোমার পক্ষে কয়েকজন বসে, বিপক্ষে কয়েকজন বসে। হ্যাঁ, তোমার সরকারি বা বেসরকারি বলতে কিছু নাই, পক্ষে এবং বিপক্ষে। আচ্ছা, কথা শোনা যাইতেছে তো না? ভাই একটু দূর থেকে আসছে সাউন্ডটা। আচ্ছা ওয়েট, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি আমি কিছু শুনতে পেতেছি নাকি? আচ্ছা, এবার বলো তো শোনা যাইতেছে কিনা? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে ডিবেটের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একদম শুরুর দিকে যেটা থাকে সেটা হচ্ছে সনাতনী বিতর্ক। হ্যাঁ, সনাতনী বিতর্ক মানে ওইখানে কোনো সরকারি দল, বিরোধী দল, মাননীয় স্পিকার এইসব কিছু নাই। হ্যাঁ, ওই জায়গায় হচ্ছে পক্ষে থাকে, বিপক্ষে থাকে, আর হচ্ছে মাঝখানে যে বসে থাকে তার নাম হচ্ছে সভাপতি। ঠিক আছে, মাঝখানে লোকের নাম সভাপতি, পক্ষে থাকে, বিপক্ষে থাকে। আর হচ্ছে যে এমনিতে কথাবার্তা খুব শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে, এবং হচ্ছে বাচন ভঙ্গি যত সুন্দর হয়, কবিতার লাইন টাইন দিয়া যত সুন্দর করা যায় আর কি। এটা ছিল সংসদ কি বলি সনাতনী বিতর্ক। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটার নাম হচ্ছে সংসদীয় বিতর্ক, অর্থাৎ আমরা একটা পার্লামেন্টে বসছি। আচ্ছা, এখন পার্লামেন্টে, এই পার্লামেন্টটা হইতে পারে এশিয়ান পার্লামেন্ট, হইতে পারে ব্রিটিশ পার্লামেন্ট। যদি এশিয়ান পার্লামেন্ট হয়, সাধারণত আমরা যে বাংলা বিতর্ক গুলা করি ওগুলো হচ্ছে এশিয়ান পার্লামেন্ট। ওই জায়গায় সরকারি দল থাকে, ওই জায়গায় বিরোধী দল থাকে, আর মাঝখানে থাকে স্পিকার। হ্যাঁ, এবং প্রত্যেকটা টিমে 3 জন করে থাকে, 3 জন করে থাকে। সরকারি দলে 3 জন, বিরোধী দলে 3 জন, আর মাঝে একজন স্পিকার বসে থাকে। এটা হচ্ছে তোমার এশিয়ান সংসদীয় বিতর্ক। আর এই সেম সংসদীয় বিতর্কটা যদি ব্রিটিশ, হ্যাঁ ব্রিটেন, ইংল্যান্ড ওইখানে চলে যায়, তাহলে ওইটা হয়ে যায় ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট, এবং ওইখানে স্ট্রাকচার একটা ভালো চেঞ্জ আছে। সো আমরা একটা স্ট্রাকচারটা এখন দেখবো। সো স্ট্রাকচারটা তোমরা যদি দেখো যে একদম শুরুতে থাকে হচ্ছে একদম মাঝে যে বসে থাকে তাকে এখানে বলা হচ্ছে চেয়ারম্যান। তো তোমরা যখন কথা বলবা তোমরা বলতে পারো অনারেবল চেয়ার। হ্যাঁ, চেয়ারম্যান পুরোটা উচ্চারণ করা লাগে না, অনারেবল চেয়ার। আচ্ছা, এখন যদি এমন হয় যে তোমার যে ডিবেটে যে জাজ করতে বসছে সে একজন না, দেখতেছো তার সাথে আরো 2-3 জন আছে, হ্যাঁ, তখন হচ্ছে বুঝবা যে একজন চেয়ারম্যান কিন্তু সে তার 2-3 জন সহকারী বিচারক নিয়ে বসছে। ঠিক আছে, যখন 2-3 জন সহকারী বিচারক নিয়ে বসছে, তখন তুমি যদি শুধু চেয়ারম্যানের সম্বোধন করো অনারেবল চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান, তাহলে বাকি 2-3 জনের সম্বোধন করা লাগবে না? লাগবে তো। তখন এই জন্য অনারেবল প্যানেল বলা হয়। হ্যাঁ, অনারেবল চেয়ার না বললে তুমি অনারেবল প্যানেল বলতে পারো। হ্যাঁ, প্যানেল মানে হচ্ছে পুরা যারা জাজের যে প্যানেলটা, অ্যাডজুডিকেটর প্যানেল, তাদের সবাইকে একসাথে সম্বোধন করা হয়ে যায় অনারেবল প্যানেল বললে। বাট তুমি যদি চেয়ারম্যান বলো তাহলে যে খুব একটা ক্ষতি হবে তা না, অনারেবল চেয়ার বললে অসুবিধা নেই, অনারেবল চেয়ারম্যান বললে অসুবিধা নেই। অনারেবল চেয়ার অথবা অনারেবল প্যানেল, এই দুটো জিনিস বলা ভালো। আচ্ছা, এবার আসো, তোমার এইখানে টিম থাকে 4টা। খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি বা এশিয়ান বা বাংলা যে বিতর্ক গুলা করি, বাংলা বিতর্কে সবসময় 2টা করে টিম থাকে, পক্ষে বা বিপক্ষে, হ্যাঁ, সরকার বা বিরোধী দল। কিন্তু একমাত্র ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে তোমার এখানে টিম থাকে 4টা টিম। তো আমরা একটা টিম নিয়ে একটু একদম শুরু থেকে আসি। হ্যাঁ, প্রথম যে টিমটা, এটার নাম হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট অথবা ওজি। ওজি মানে কি, তোমার যে বিচারক বসে থাকবে সে এইভাবে বলতে পারে যে গিভিং দ্য ফ্লোর টু দ্য ওজি। হ্যাঁ, বলবে না যে গিভিং দ্য ফ্লোর টু দ্য ওপেনিং গভর্নমেন্ট। হ্যাঁ, শর্টকাটে বলতে পারে ওজি। তাহলে বুঝে নিতে হবে ওজি মানে হচ্ছে যে যারা ওপেনিং গভর্নমেন্টের যে টিমটা তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, এই অ্যাক্রোনিম গুলা, যে শর্ট ফর্ম যেগুলা, এগুলা হচ্ছে সবসময় খেয়াল রাখবা। হ্যাঁ, কারণ এই ওজি ও এগুলাই বেশি শুনবা, এই ফুল মিনিং এ সাধারণত ডাকে না। আচ্ছা, এবার আসো ওজিতে তাহলে থাকে কয়জন? একটা টিমে তোমরা কয়জন করে? 2 জন করে না? সো ওজিতেও হচ্ছে 2 জন বসে। একজন হচ্ছে পিএম, পিএম মানে প্রাইম মিনিস্টার, আরেকজন হচ্ছে ডিপিএম, ডিপিএম মানে হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার। হ্যাঁ, অর্থাৎ একজন যে প্রথমে কথা বলে সে তাকে বলা হয় প্রাইম মিনিস্টার, এবং যে সেকেন্ডে কথা বলে তাকে বলা হয় ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডিপিএম।
ডেপুটি প্রাইম মিনিস্টার এত বড় অক্ষরে কিন্তু ডাকবে না, চেয়ারম্যান এইভাবে ডাকবে, গিভিং দ্য ফ্লোর অর ইনভাইটিং টু গিভ এ স্পিচ টু দ্য ডিপিএম। হ্যাঁ, এইভাবে ডাকবে। সো এই শর্ট ফর্ম গুলা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো অপোজিটে। হ্যাঁ, অপোজিটের ডান দিকে দেখো একটা পিঙ্ক কালার। এখানে হচ্ছে ওপেনিং অপোজিশন, অর্থাৎ ও বিরোধী দল। আচ্ছা, এখানে হচ্ছে দুইজন থাকে। সো যে প্রথমে তাকে বলা হয় লিডার অফ অপোজিশন, বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় নেত্রী, লিডার অফ অপোজিশন, এলও। আর তার সাথে সেকেন্ড জন যে থাকবে সে হচ্ছে ডিএলও, ডেপুটি লিডার অফ অপোজিশন। আচ্ছা, এবার আসো বিতর্ক। ধরো বিতর্ক শুরু হয়েছে, চেয়ারম্যান ডাকছে পিএম রে প্রথমে। হ্যাঁ, পিএম আইসা করবে কি, পিএম আইসা সুন্দর মতো যে মোশনটা আছে সেই মোশনটার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলার পর সেটা সুন্দর মতো লজিক গুলা দিয়া পিএম বসে যাবে, শেষ। পিএম এর পর এরপর আসবে হচ্ছে এলও। খেয়াল করো, অনেকে যারা বিগিনার তারা অনেকে ভুল করে, তারা মনে করে পিএম এর পর ডিপিএম উঠা যাবে না। পিএম বসার পর দাঁড়াবে হচ্ছে এলও, অপোজিশনে চলে যাবে। পিএম এর পর ডিপিএম না, পিএম এর পর এলও এসে বলবে যে চেয়ারম্যান দেখেন আজকে যে মোশনটার পিএম যে কথাবার্তা বলে গেছে সব ভুল কথাবার্তা বলছে। হ্যাঁ, এলওর কাজ হচ্ছে দুইটা। খেয়াল করো এলওর কাজটা কি, রোলটা বুঝো। এলও রোলটা হচ্ছে এলও দাঁড়ায়া প্রথমেই পিএম যে লজিক গুলা দিছে ওই লজিক গুলা ভাঙার চেষ্টা করবে। ভাঙার পর সে নিজে থেকে আবার কিছু বলবে যে কেন আমরা আজকে এই মোশনটার বিরোধিতা করতেছি। তাদের নিজস্ব কিছু পয়েন্টস থাকতে হবে। এই জায়গায় এলও প্রায় যারা বিগিনার হিসেবে ডিবেট করে তারা প্রায় যে ভুলটা করে, এলও উঠা এই নিজেদের কোনো লজিক দেয় না। তাহলে কাজ কি, দুইটা কাজই করতে হবে। এলওর উঠা প্রথমে পিএম এর যে লজিক গুলা দিছিল ওই লজিক গুলো ভাঙতে হবে, যে দেখেন পিএম আপনাকে দেখা গেছে তিনটা লজিকে ভুল, প্রথম লজিকটা এই কারণে ভুল, দ্বিতীয় লজিকটা এই কারণে ভুল, তৃতীয় লজিকটা এই কারণে ভুল। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে দেখেন আজকে আমরা এই মোশনটার বিরোধিতা করতেছি কেন, আমাদের কাছেও কিছু একদম নতুন ইউনিক লজিক আছে। হ্যাঁ, আমাদের লজিক হচ্ছে আরো 4টা, দেখেন আরো নতুন 4টা লজিক, 1 2 3 4। হ্যাঁ, এইভাবে এলো দেখায়া সুন্দর মতো বৈশা পড়বে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো? পিএম এবং এলোর রোলস ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখবা, পিএম যদি কোনো কিছু মিস আউট করে, হ্যাঁ কথার কথা কোন একটা মোশনের পক্ষে কথা বলার জন্য এই ওজি দুইজন মিলা, হ্যাঁ তোমরা দুইজন মিলা কথার কথা 4টা পয়েন্ট বের করছো যে এই 4টা পয়েন্ট তোমরা আজকে বলবা। পিএম করলো কি, পিএম দাঁড়ায়া ওর হাত পা কাঁপা শুরু হয়েছে। হ্যাঁ, জীবনে কোনোদিন ডিবেট করে না, হাত পা কাঁপতে কাঁপতে ওই 3টা পয়েন্ট কয়া বসে পড়ছে। এখন এই যে 3টা পয়েন্ট কয়া বসছে না, ডিপিএম আইসা ওই 4র্থ পয়েন্ট আর বলতে পারবে না। হ্যাঁ, বা বললেও সেটা খুবই দৃষ্টিকটু দেখায়। চেয়ারম্যান যদি মনে করে যেটা বলা উচিত হয় না, সে নেগেটিভ মার্কিং করতে পারে। তাহলে কাহিনী কি, তাইলে হচ্ছে ওপেনিং গভর্নমেন্টের যে টিমটা, এই টিমের যে কথাবার্তা, এই পুরা কথাবার্তার একটা সামারি, অথবা যদি মনে হয় আজকে আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, 5টা পয়েন্ট পিএম বিস্তারিত না বলতে পারো, অ্যাটলিস্ট উচ্চারণ করে দেখায় যেতে হবে যে আজকে এই 5টা পয়েন্ট কথা বলবো। হয়তো টাইমের অভাবে সে বিস্তারিত বলতে পারবে না, হ্যাঁ, বাট এরকম যেন না হয় 3 নাম্বারটা ব্যাখ্যা করতেছি টাইম শেষ, বৈশা করতে হয়েছে, এরকম যেন না হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট প্রত্যেকটা পয়েন্ট এর নাম উচ্চারণ করে তারপর ঠাস করে বসতে হবে, যাতে করে ডিপিএম এর সেই সুযোগটা থাকে আমি আইসা সেটা পরবর্তীতে ব্যাখ্যা করতে পারি। এই অপোজিশনের ক্ষেত্রে সেম কথা। অপোজিশনের এলোর কাজ কি বলছিলাম, 2টা কাজ বলছিলাম। এলোর একটা কাজ হইছে এই গভর্নমেন্টকে রিভার্ট দেওয়া, এটা হচ্ছে একটা কাজ। আর সেকেন্ড কাজটা হচ্ছে নিজেদের কিছু পয়েন্টস বলা। নিজেদের যে পয়েন্ট গুলা, এলোর সবগুলা পয়েন্ট বলা যেতে হবে। সে এক্সপ্লেন করতে পারুক বা না পারুক, হয়তো 4টা পয়েন্টের 2টা এক্সপ্লেন করতে পারছে, টাইমের দিকে তাকায় দেখতেছে যে পারবো না বাকি 2টা এক্সপ্লেন করতে, প্যারা নাই, বাকি 2টা জাস্ট বইলা ঠাস করে বৈশা পড়তে হবে যাতে ডিএলও আইসা সেগুলো এক্সপ্লেন করতে পারে। তাহলে এলোর কাজ 2টার মধ্যে সেকেন্ড কাজটা ভাইটাল। সেকেন্ড কাজটা কি, নিজেদের পয়েন্ট গুলা সবগুলা হেডিং বলা যেতে হবে, এক্সপ্লেন করতে পারুক বা না পারুক। আর রিভার্ট দেওয়ার যে ব্যাপারটা, রিভার্ট সে যতটুকু পারে দিবে, এলো যতটুকু পারে রিভার্ট দিবে। যদি না পারে তাহলে দরকার নাই, ডিএলও তো আছে, ডিএলও উঠা রিভার্ট দিবে, প্যারা নাই।
কিন্তু এমন যেন না হয় যে রিভার দিতেই আছে নিজেদের পয়েন্টের কোনো খবর নাই। হ্যাঁ, নিজেদের পয়েন্ট যেন প্রত্যেকটা অ্যাটলিস্ট হেডলাইন গুলা দিতে পারে, যাতে ডিএলও এসে বাকি হেডলাইন গুলো দিতে পারে, এবং দরকার হলে রিভার্টের কিছু কাজ বাকি থাকলে রিভার্টও সে দিবে। আচ্ছা, এইবার হচ্ছে একটা সিনারিওতে আসো। কথা মুনতাহার তাসনিয়া সম্ভবত এক টিমে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ধরো ফর এক্সাম্পল মুনতাহিনা। আচ্ছা ঠিক আছে, ধরো মুনতাহিনা করলো কি, ও জানে ওই মুনতাহিনা তাসনিয়া একসাথে প্রিপারেশন নিয়ে 5টা পয়েন্ট বের করছে বা 4টা পয়েন্ট বের করছে, যে আজকে আমরা বলবো 4টা পয়েন্ট। ধরো মুনতাহিনা ধরো হচ্ছে পিএম, মুনতাহিনা 3টা পয়েন্ট এক্সপ্লেইন করছে, পরে দেখে যে টাইম শেষ, ওর হাত পা কাঁপা শুরু হয়েছে, ঠাস করে বসে পড়ছে। এখন তাসনিয়া তো পড়ছে বিপদে, যে 4টা পয়েন্টের একটা পয়েন্ট তো এক্সপ্লেইন করা হয় না, একটা পয়েন্ট তো আমাকে মুনতাহিনা বইলা দিয়ে যাইতে পারে না, আমি এখন ওটা কেমনে বলবো? এখন তাসনিয়ার কাজ হচ্ছে, তাসনিয়া চতুর্থ পয়েন্টটা বলবে না যে দেখেন আমাদের আজকে 4টা পয়েন্ট বা আমাদের আজকে চতুর্থ পয়েন্ট হয়েছে এটা বলা যাবে না। কিন্তু একটু কৌশলে চেষ্টা করতে হবে ওই যে 3টা পয়েন্ট বইলা ফেলাইতে পারছে মুনতিহা, হ্যাঁ, যে এই 3টা পয়েন্ট আমি বলছি, তাসনিয়ার একটু চালাকি করে দেখাইতে হবে যে দেখেন এই 3টা পয়েন্টের সাথে সম্পর্কযুক্ত আরেকটি ব্যাপার আছে, যে ব্যাপারটি আজকে আমার অপোজিশন টিম ভুলে গেছে বা বলে নাই, যে পয়েন্টটা নিয়ে আমার কথা বলা প্রয়োজন। খুব কৌশলের একটা ব্যাপার বললাম। কৌশলটা কি, কোনো একটা পয়েন্ট যদি ফার্স্ট স্পিকার মিস করে ফেলায়, সেকেন্ড স্পিকার এসে সেটা নতুন করে বলার চেষ্টা করবে না, কিন্তু একটু কৌশলে বলবে যে দেখেন আমার ফার্স্ট স্পিকার এগুলো বলে গেছে, এবং এগুলোর সাথে আমরা মিলাইয়া বলতে পারি যে এইটাও হইতে পারে 4 নম্বর পয়েন্টটা সুইচ করে ঢুকাই দিবে, যাতে চেয়ারম্যান লজিকটা বুঝতে পারে, কিন্তু নতুন কোনো পয়েন্ট ওইভাবে উল্লেখ করা যাবে না। এতক্ষণ যা বলছি সব বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতক্ষণ যে কথাবার্তা বললাম এটা গেছে হচ্ছে উপরের 2টা টিম নিয়ে। উপরের 2টা টিমকে বলা হয় আপার বেঞ্চ বা ওপেনিং বেঞ্চ, বা যে কোনো বেঞ্চ বলা যেতে পারে। হ্যাঁ, মূল কথা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশনের যে কনফ্লিক্টটা, এটাকে ওপেনিং হাউসের কনফ্লিক্ট আমরা বলতে পারি। এই পর্যন্ত ডিবেট শেষ। এইবার চেয়ারম্যান ডাক দিবে যে এবার আমরা ক্লোজিং বেঞ্চে যাব বা ক্লোজিং হাউসে যাব। ক্লোজিং হাউসে গিয়ে ক্লোজিং গভর্নমেন্ট, এই জায়গায় গভর্নমেন্ট আছে, এটা কিন্তু আরেকটা টিম, 3 নাম্বার টিম। ক্লোজিং গভর্নমেন্টে এইখানে যে ফার্স্ট স্পিকার তাকে বলা হয় মেম্বার অফ দ্য গভর্নমেন্ট, এমজি বলেও ডাক দিতে পারে, এমজি, মেম্বার অফ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, অথবা শুধু মেম্বার বলেও ডাক দিতে পারে। আর সেকেন্ড যে স্পিকার তার নাম হচ্ছে হুইপ। সেম ভাবে ক্লোজিং অপোজিশনে সিওর যে ফার্স্ট স্পিকার তার নাম হচ্ছে মেম্বার, অথবা মেম্বার অফ ক্লোজিং অপোজিশন, অথবা মেম্বার অফ অপোজিশন চেয়ারম্যান ডাকতে পারে। হ্যাঁ, চেয়ারম্যান ডাকতে পারে যে এমো এসে কথা বলো। হ্যাঁ, এমো তাকায় থাকা যাবে না, এমো মানে হচ্ছে মেম্বার অফ দ্য অপোজিশন। হ্যাঁ, এই মেম্বারকে ডাকছে। আচ্ছা, আর তারপর হচ্ছে হুইপ, সেকেন্ড স্পিকার। আচ্ছা, এদের কথা বলার স্ট্রাকচারও সেম। হ্যাঁ, স্ট্রাকচারটা মানে কি, মেম্বার যদি কোনো কিছু বলে না যায় হুইপ বলতে পারবে না। হ্যাঁ, সেম ভাবে হুইপকে বলার জন্য মেম্বারকে সব স্কোপ দিয়া যাইতে হবে, সব প্যারাগ্রাফ গুলো বলে যেতে হবে, হুইপ এসে এক্সপ্লেইন করবে। কাহিনী হচ্ছে আলটিমেটলি ওপেনিং এ হচ্ছে 2টা টিম আছে, ক্লোজিং এ হচ্ছে 2টা টিম আছে। পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনো, একটা তো মোশন আছে, ঠিক আছে? ওপেনিং গভর্নমেন্ট করছে কি, ওই মোশনটার পক্ষে কথা বলতেছে। তাহলে ক্লোজিং গভর্নমেন্ট আইসা করবে কি, ওই মোশনের পক্ষেই কথা বলবে। পার্থক্যটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট যে কারণে বিরোধিতা করতেছে, ক্লোজিং গভর্নমেন্ট আইসা বিরোধিতা বলতেছে, পক্ষে কথা বলতেছে। ওপেনিং গভর্নমেন্ট যে কারণে মোশনটার পক্ষে কথা বলতেছে, ক্লোজিং গভর্নমেন্ট এসে পক্ষেই কথা বলবে, কিন্তু অন্য একটা ভিন্ন কারণে কথা বলার চেষ্টা করবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই। ধরো হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মে মূর্তি পূজার একটা কনসেপ্ট আছে। তো ধরো একটা মোশন আসছে যে এই সংসদ মনে করে হ্যাঁ মূর্তি পূজা ঈশ্বরের আরাধনার একটি উপায় হতে পারে। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে যুদ্ধ চলতেছে। যারা পক্ষে
হ্যাঁ, পক্ষে এসে বলতেছে, ধরো এই যে ওপেনিং গভর্নমেন্ট এসে বলতেছে যে দেখেন মূর্তি পূজা ঈশ্বরের আরাধনা হইতে পারে, কেন হইতে পারে, কথার কথাটা বলতেছে যে পুরাণে আছে অথবা বৌদ্ধ ধর্মের এই গ্রন্থের এই প্যারাটায় আছে। হ্যাঁ, এই জন্য আমরা মনে করি যে মূর্তির মধ্যে আসলে ঈশ্বরের বসবাস এবং মূর্তির পূজা করলে আসলে ঈশ্বরের পূজা করা হয়, এবং এই জন্য আমরা এই মোশনটার পক্ষে অবস্থান করতেছি। কথার কথা শুনো, এটা ওপেনিং গভর্নমেন্ট বলছে, তোমরা বসে আছো কথার কথা ক্লোজিং গভর্নমেন্টে। ক্লোজিং গভর্নমেন্টের কাজ কি? ক্লোজিং গভর্নমেন্টেরও কাজ হচ্ছে উইঠা দাঁড়াইয়া ওই জিনিসটার পক্ষেই কথা বলা, কিন্তু কথায় নতুনত্ব থাকতে হবে। কথাটা শুনে যেন না মনে হয় যে কি রে ভাই নতুনত্ব তো কিছু নাই, ওপেনিং গভর্নমেন্ট যা কইছে ক্লোজিং গভর্নমেন্ট তো একই কথা কইছে। নতুনত্ব আনতে হবে। নতুনত্বটা কেমনে আনতে পারে? যে দেখো ক্লোজিং গভর্নমেন্ট উঠে বলতে পারে যে দেখেন ও আজকে মূর্তিতে যে ঈশ্বর বসবাস করে এটা আমরা মানি না, কিন্তু আমরা এও মানি যে মূর্তি একটা শিল্প মাধ্যম, মূর্তি একটা শিল্প মাধ্যম। কথার কথা বৌদ্ধ ধর্মে যখন বুদ্ধের একটা মূর্তি বানানো হয় সে এবং সেখানে বুদ্ধের আরাধনার জন্য যখন মানুষগুলা একত্রিত হয়, তখন বুদ্ধের যে জীবনের যে শিক্ষাগুলা, অহিংসা পরায়ণ হইতে হবে, জীবনে অহংকার করা যাবে না, অতিরিক্ত লোভ করা যাবে না, এই ধরনের নৈতিক শিক্ষাগুলা তাদেরকে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। হ্যাঁ, মূর্তিতে ঈশ্বর নাই, কিন্তু মূর্তি পূজার উসিলায় মানুষজনকে একটা শিক্ষা প্রদান করা যাইতে পারে। এই জন্য আমরা মনে করি যে মূর্তি পূজার দরকার আছে। তাইলে দেখো ওপেনিং গভর্নমেন্ট এবং ক্লোজিং গভর্নমেন্ট দুইজন মিলে কিন্তু মূর্তি পূজার পক্ষেই কথাবার্তা বলতেছে, কিন্তু তাদের পক্ষে কথাবার্তার ধরনটা পুরোপুরি ভিন্ন। ওপেনিং গভর্নমেন্ট আইসা বলছে যে আমার গ্রন্থে আছে, হ্যান আছে, ত্যান আছে, এই জন্য আমি মনে করি যে ভাই মূর্তিতে ঈশ্বর আছে, মূর্তি পূজা করা উচিত। কিন্তু ক্লোজিং গভর্নমেন্ট আইসা বলছে যে না, মূর্তিতে আসলে ঈশ্বর নাই, এটা আমরা মানতেছি, কিন্তু মূর্তি পূজা করলে এই যেহেতু লাভগুলো আছে এই জন্য আমরা মনে করি যে মূর্তি পূজা খারাপ কিছু না, এটা করলে ক্ষতির কিছু নাই, তো এটা করা যাইতে পারে। এখন চেয়ারম্যানের কাছে মনে হবে যে ক্লোজিং গভর্নমেন্ট ওপেনিং গভর্নমেন্টের চেয়ে আগায় গেল। সেম ভাবে অপোজিশনে যখন যাবা, ওপেনিং অপোজিশন যে কারণে বিরোধিতা করতেছে, ক্লোজিং অপোজিশনের আইসা অন্য কোন একটা কারণ দেখাইতে হবে, অন্য কোন একটা নতুনত্ব দেখাইতে হবে, যেন দেখে মনে হয় যে কিরে এইভাবে এইবার এই বিরোধিতার এই পয়েন্টটাই তো বেশি যৌক্তিক। আচ্ছা, এখন এই জায়গায় একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে বাই চান্স এমন যদি হয়, হ্যাঁ, যে ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশন একদম কথাবার্তা বইলা একদম সব সাভার করে দিছে, তোমরা বসে আছো ক্লোজিং এ, তোমরা চিন্তা করতেছো কাম সারছে, নতুনত্ব বলার তো কিছুই নাই, সব তো ওপেনিং থেকে বইলা দিছে, আমাদের তো আর কিছুই রইলো না। হ্যাঁ, ওপেনিং এর টার্গেট থাকবে এইটা, তোমরা যদি ওপেনিং এ বসো তোমাদের টার্গেট থাকবে এইটা যে সব দিক কভার করতে হবে যেন ক্লোজিং এ বলার কোনো সুযোগই না থাকে। আর তোমরা যদি ক্লোজিং এ বসে থাকো তোমাদের টার্গেট হবে যে কিছু একটা নতুনত্ব খুঁজে বাই করা যেটা ওপেনিং আসলে মিস করে গেছে। কিন্তু বাই চান্স এক্সিডেন্ট, হ্যাঁ, এক্সিডেন্টটা কি দেখা ফেললো যে নতুনত্ব কিছুই রাখে নাই, ওপেনিং এ যারা আছে সব একদম কভার করে দিছে, তোমাদের হাতে কিচ্ছুই নাই। এখন কি করবা? এখন পুরা খেলাটা হবে তোমার বাচন ভঙ্গি, তোমার কথা বলার স্টাইল, এটার উপর। কিভাবে? যদি মনে করো যে ওপেনিং গভর্নমেন্ট পুরোটাই কভার করে ফেলছে, অ্যাজ এ ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অপোজিশন দাঁড়ায়া তোমরা বলবা যে দেখেন আজকের বিতর্কের এই কথাবার্তাগুলো ওপেনিং গভর্নমেন্ট বোঝানোর চেষ্টা করছে, এই কথাগুলো তারা আসলে বুঝাইতেই পারে নাই, এই কি কথা আমি আপনারা কিভাবে আরো ভালো বুঝাই দিতে পারি। অর্থাৎ চেয়ারম্যানের কাছে ক্লিয়ার করতে হবে যে দেখেন আমরা হয়তো নতুনত্ব কিছু বলার চেষ্টা করছি বা নতুনত্ব কিছু নাই, কিন্তু চেয়ারম্যান দেখেন ওপেনিং গভর্নমেন্ট যেটা বুঝাইতে পারে নাই ওই এক জিনিস আমরা কেমনে এক্সাম্পল দিয়া, কেমনে আমাদের বাচন ভঙ্গি দিয়া, কেমনে আরো অজস্র উদাহরণ দিয়া বা কিভাবে এস্টাবলিশ করে যাইতে পারি যে কিভাবে এই পয়েন্টস গুলো আসলেই মনে হয় যে আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, আরো বেশি গ্রহণযোগ্যতা পায়। মুহের উপর বলা যাবে না, মানে এটা তো আমি তোমাদের টেকনিক শিখাইলাম যে নতুনত্ব না পাইলেও অ্যাটলিস্ট প্রুফ করার চেষ্টা করবা যে ওপেনিং গভর্নমেন্ট যাই দিছে সেটা তোমরা আরো বেশি ইম্প্যাক্টফুলি হচ্ছে বোঝানোর চেষ্টা করছো। বাট মুহের উপরে না চেয়ারম্যান আবার বইলা ফেলায় না যে আমাদের বলা আর কিছুই নাই, সব তো ওপেনিং গভর্নমেন্ট বইলা দিচ্ছে, আমরা ওগুলারই আরো সুন্দর করে বলতেছি, এগুলো আবার মুখে বলা যাবে না, তাহলে ঝামেলা আছে। হ্যাঁ, তোমার কথাবার্তা বাচন ভঙ্গি এতে যেন বুঝে ফেলে চেয়ারম্যান যে এই টিমটা নতুনত্ব কিছু না আনতে পারলেও
ওপেনিং গভর্নমেন্টের চেয়েও বেশি ইম্প্যাক্টফুল ডিবেট করে গেছে। হ্যাঁ, এটা যেন তারা বুঝতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ক্লোজিং গভর্নমেন্ট এক্সাম্পল বলি। হ্যাঁ, ক্লোজিং, আচ্ছা এখানে কি দাগানো যায়? দাগানো যায় মনে হয়। আরে বাহ, দাগানো যায়। আচ্ছা, এই যে ক্লোজিং গভর্নমেন্ট, হ্যাঁ, ক্লোজিং গভর্নমেন্ট কখনো ডিরেক্ট ওপেনিং গভর্নমেন্টের বিরোধিতা করবে না, ঠিক আছে? কখনো এখানে কখনো দাগাই নেই, দাগানো আবার মুছে কেমনে? হ্যাঁ, মুছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ক্লোজিং গভর্নমেন্ট কখনো ওপেনিং গভর্নমেন্টের ডিরেক্ট বিরোধিতা করবে না, ডিরেক্ট বিরোধিতা করবে না, বাট শুনে যেন মনে হয় যে না, ওপেনিং গভর্নমেন্টের চেয়ে ক্লোজিং গভর্নমেন্ট ইজ মোর ইম্প্যাক্টফুল। হ্যাঁ, ডিরেক্ট বিরোধিতা করা যাবে না, ইনডিরেক্ট বিরোধিতা করা যাবে। কিন্তু ডিরেক্ট বিরোধিতা করবে কার? এই যে ওপেনিং অপোজিশনের, যে দেখেন আজকে ওপেনিং অপোজিশন এই পয়েন্ট বলে গেছে, এগুলা দেখেন আমরা ভাঙা দিতেছি, এই যে এই পয়েন্টটা হবে না, এই পয়েন্টটা ভুল, এই পয়েন্টটা ভুল, আমি ভাঙা দেখাইতেছি। এমন ভাবে ভাঙা দেখাবা যাতে মনে হয় যে ওপেনিং গভর্নমেন্টও কিন্তু ভাঙার চেষ্টা করছিল, সেম কথাবার্তা এগুলা। চেয়ারম্যানের যেন মনে হয় যে ওপেনিং গভর্নমেন্ট যে কাজটা করতে পারে নাই, ক্লোজিং গভর্নমেন্ট আইসা সেই কাজটা করতে পারছে। সেম ভাবে ক্লোজিং অপোজিশনে যখন বসে থাকবা, ডিরেক্ট ওপেনিং অপোজিশনকে হচ্ছে বিরোধিতা করবা না, বিরোধিতা করবা ডিরেক্ট ওপেনিং গভর্নমেন্টের আর হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের, ডিরেক্ট বিরোধিতা করবা। তাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ভাঙবা যে এই পয়েন্টটা হয় না, এই পয়েন্টটা হয় না, এই পয়েন্টটা ভুল, এইসব ভুল ভুল কথাবার্তা বলছে। এবং ওপেনিং গভর্নমেন্টও কিন্তু এদের কথা ভাঙার চেষ্টা করছিল, বাট চেয়ারম্যানের মনে হবে যে ওপেনিং গভর্নমেন্ট যেমন ভাঙতে পারে নাই, ক্লোজিং গভর্নমেন্ট তার চেয়ে অনেক ভালোভাবে ভাঙে দিয়ে গেছে পয়েন্টস গুলা। হ্যাঁ, এইটা হচ্ছে রিভার্টের খেলা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন করা যায়। হ্যাঁ, কথার কথা এই ব্যক্তি কথা বলতেছে, দাঁড়ায় কথা বলতেছে, আর তোমার মাথায় একটা প্রশ্ন আসছে, হ্যাঁ তুমি এইটা হইতে পারো, তুমি এটা হইতে পারো, তুমি এটা হইতে পারো, তুমি এটা হইতে পারো। তুমি এই চারটা রোলের যে রোলেই বসে থাকো না কেন, তোমার মাথায় যদি কোনো প্রশ্ন আসে, সুন্দর মতো দাঁড়ায় বলবা POI, পয়েন্ট অফ ইনফরমেশন। হ্যাঁ, দাঁড়ায় বলতে পারো, পুরো উচ্চারণ করতে পারো পয়েন্ট অফ ইনফরমেশন, অথবা দাঁড়ায় বলতে পারো POI, এইটুকু বললে হবে POI। যদি কোনো ছেলে কথাবার্তা বলতেছে তাহলে দাঁড়ায় বলতে পারো স্যার POI, স্যার POI। যদি কোনো হচ্ছে মেয়ে কথা বলতেছে তাহলে দাঁড়ায় বলতে পারো ম্যাম POI, ম্যাম POI। হ্যাঁ, আর যদি চাও পুরাটা উচ্চারণ করবা পয়েন্ট অফ ইনফরমেশন করো, অসুবিধা নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আরেকবার বলা যাবে? আচ্ছা আচ্ছা বলতেছি, যেটা বলছি সেটা হচ্ছে যে কথার কথা, যে ধরো এই যে এখানে এই যে এখানে ডিএলও কথা বলতেছে, এই যে ডিএলও কথা বলতেছে, এক্সাম্পল দিচ্ছি আমি। হ্যাঁ, এবং তুমি PM, DPM মেম্বার বা হুইপ যে কোনো একটা রোলে বসে আছো। এখন ডিএলও যখন কথা বলতেছে, তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে, তোমার মনে হইতেছে এই কোয়েশ্চেনটা এখন করা উচিত। তুমি সুন্দর মতো দাঁড়ায়া বলবা পয়েন্ট অফ ইনফরমেশন, অথবা যদি পয়েন্ট অফ ইনফরমেশন না বলো, বলবা POI স্যার অথবা POI ম্যাম, স্যার POI, ম্যাম POI, অথবা I have a POI, I have a question, যেমন খুশি বলো, বাট POI স্যার, POI ম্যাম। হ্যাঁ, হাত দাঁড়ায়া হাত উঁচা কইরা স্যার POI, স্যার স্যার POI বা ম্যাম POI, এইভাবে বলা ভালো। অথবা যদি পয়েন্ট অফ ইনফরমেশন পুরোটা উচ্চারণ করো তাইলে অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পারছো মুমতাহিনা? আচ্ছা, আমি এটার আরো ডিটেলসে যাব। তো যেটা বলতেছিলাম, যখন কোয়েশ্চেন করবা, তুমি PM, তুমি DPM, তুমি মেম্বার, তুমি হুইপ, তুমি কোয়েশ্চেন করতে পারো, এই ডিএলও বেটারে কোয়েশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি যদি হুইপ, এই জায়গার হুইপ হও, এই অপোজিশনের একজন হুইপ হও, তাইলে কোয়েশ্চেন না করাই ভালো, কোয়েশ্চেন করার দরকার নাই। অর্থাৎ সেম বেঞ্চে কাউরে কোয়েশ্চেন না করাই ভালো। হ্যাঁ, যদি অপোজিশন হয়, মানে পুরো বিরোধী দল হয়, তাইলে তুমি কোয়েশ্চেন করতে পারো। মেম্বার এলও রে কোয়েশ্চেন করতে পারবে, হুইপ PM রে কোয়েশ্চেন করতে পারবে, DPM এলও রে কোয়েশ্চেন করতে পারবে। অর্থাৎ এই যে ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনাল কোনাকুনি কোয়েশ্চেন করা যায়, কোনো অসুবিধা নাই। অথবা হুইপ এই হুইপরেও কোয়েশ্চেন করতে পারবে, মেম্বার এই মেম্বারেও কোয়েশ্চেন করতে পারবে, অর্থাৎ কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আমি বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে
সেম বেঞ্চে কাউরে কোয়েশ্চেন করো না, পিএম যেন এসে হুইপটা কোয়েশ্চেন না করে, হ্যাঁ, অথবা এই মেম্বার গিয়া যেন এই ডিএলও টা কোয়েশ্চেন না করে, এরকম যেন না হয়, ঠিক আছে? তাহলে খুব বাজে দেখায়, কারণ তোমরা তো পক্ষে আসলে দুইটা টিম হইলেও তোমরা তো পক্ষেই আছো, তো পক্ষের মানুষ হয়ে পক্ষের আবার কোশ্চেন করে আটকানোর চেষ্টা করতেছো, দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। আরেকটা একটু বলি, সেকেন্ডে যে থাকবা প্রত্যেকটা টিমের যে সেকেন্ডে থাকবা, এই যে ডিপিএম আসো, এখানে যে হুইপ আসো, সেকেন্ডে যে থাকবা, ডিএলও যে আসো এবং হুইপ যে আসো, তোমরা তোমাদের উপর বাড়তি একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে তোমরা দুইটা জিনিস করবা, দুইটা জিনিসের যে কোনো একটা, যেটা তোমাদের কমফোর্টেবল। একটা হচ্ছে, খাতা যদি থাকে সামনে লিখে রাখো, একটা হচ্ছে ওয়ার্ল্ড কম্প্যারিজন। ওয়ার্ল্ড কম্প্যারিজন এরা মানে কি? এরা মানে হচ্ছে কি, এই যে এত এই দুইটা টিম যে ডিবেট করলো, ডিবেট করার পর তুমি ডিপিএম, তুমিও ডিবেট করছো, ডিবেট করার পর লাস্ট যখন 1 মিনিট থাকবে, লাস্টের 1 মিনিট যখন থাকবে, তখন তুমি দেখাবা যে দেখেন তাদের দুনিয়ায় এই 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 প্রবলেম আছে, আর আমাদের দুনিয়ায় কোনো প্রবলেম নাই, বরং এই 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 বেনিফিট আছে, এই জন্য আজকে আমরা এই বিতর্কে এগিয়ে আছি, ঠিক আছে? এটাকে বলে ওয়ার্ল্ড কম্প্যারিজন। সেম ভাবে এই যে হুইপ আছে, অর্থাৎ যে কোনো টিমের যে সেকেন্ড বক্তা, হুইপ এসে বলবে যে দেখেন এখন পর্যন্ত যত ডিবেট দেখছেন, এই যে তিনটা মাইসের ডিবেট দেখলেন, এই তিনটা মাইসের ডিবেটেরই সামারি দিবে আগে। যে সামারি কি বলবে, যে এই ওজির এই প্রবলেম আছে, একদম মুখে বলবা ওজি এই কথা বলছে, এই প্রবলেম আছে, সিজি এই কথা বলছে, সিজির এই প্রবলেম আছে, সিজির ওয়ার্ল্ডেও এই প্রবলেম গুলো এক্সিস্ট করে, এবং আর ওয়ার্ল্ড ডিরেক্ট ওজি কথা বলবা না, এই মানে ডিরেক্ট এই তোমার যে বাপ, এই বাপের বিরোধিতা করবা না, হ্যাঁ, বাট ইনডিরেক্টলি বলবা যে আমাদের অপোজিশন থেকেও যে পয়েন্টস গুলা অস্বচ্ছতা বা যে পয়েন্টস গুলা ক্লিয়ার ছিল না, দোজ পয়েন্টস হুইচ ওয়াজ নট ক্লিয়ার, উই হ্যাভ ক্লিয়ার্ড এট দ্য এন্ড অফ দিস ডিবেট। এইভাবে কৌশলে বলতে হবে, বুঝাই দিতে হবে যে এই তিনটা দুনিয়া, এই তিনটা প্রেক্ষাপটে যে ভুলগুলা ছিল, আমাদের প্রেক্ষাপটে সেই ভুলগুলা নাই, এবং এই বেনিফিট গুলা আছে বিধায় আমরা এই ডিবেটে এগিয়ে আছি। এই কাজটা, এই যে অন্যের সাথে কম্প্যারিজন, এটাকে বলা হয় ওয়ার্ল্ড কম্প্যারিজন। হ্যাঁ, এই ওয়ার্ল্ডের সাথে কম্প্যারিজন, এই ওয়ার্ল্ডের সাথে কম্প্যারিজন, এই ওয়ার্ল্ডের সাথে কম্প্যারিজন, এই ওয়ার্ল্ডের সাথে কম্প্যারিজন। হ্যাঁ, যে ডিপিএম এ থাকবে সে শুধুমাত্র এই ওয়ার্ল্ডটার সাথে নিজের ওয়ার্ল্ড কম্পেয়ার করতে পারবে। ডিএলওর ক্ষমতা শুধু এই ওয়ার্ল্ডটার কম্পেয়ার করা, কিন্তু যে এইখানে হুইপ হিসেবে বসে আছে সে তিনটা টিমের একেবারে কম্পেয়ার করে দেখাই দিতে পারবে। সেম এই যে হুইপে বসে আছে, সেও এই জায়গায় তিনটা টিমের কম্পেয়ার করে দেখাই দিতে পারবে। এইটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড কম্প্যারিজন, একটা সামারির মতো। হ্যাঁ, যে সামারি ওয়াইজ সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত একটা কম্পেয়ার করে দেখায় দেওয়া যে কেন আমরা এই ডিবেটটাই জিতি। হ্যাঁ, চেয়ারম্যানের একদম হিপনোটাইজ করে ফেলতে হবে যে দেখেন এই কারণে আমরা আজকে ডিবেটটা জিতি। এটা হচ্ছে ওয়ার্ল্ড কম্প্যারিজন। এইটা করতে পারো, অথবা আরেকটা কাজ আছে, মানে দুইটাই যে করতে হবে তা না। এটাকে বলা হচ্ছে বেস্ট কেস সিনারিও, আর একটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। এটা হচ্ছে সেকেন্ড কাজ, বেস্ট কেস সিনারিও বা ওয়ার্স্ট কেস সিনারিও। এটা মানে হচ্ছে এটা একটা ক্রিটিক্যাল কাজ, যদি পারো তো করো, আর না হলে অ্যাভয়েড করতে পারো। এটা হচ্ছে যে আজকে আপনি দেখেন ওপেনিং গভর্নমেন্টের বেস্ট কেসটা কি ছিল, অর্থাৎ আজকে ওপেনিং গভর্নমেন্ট যে কথাবার্তা বলতে গেছে, এই তাদের কথাবার্তায় সবচেয়ে বেস্ট কথাটা কি ছিল? তাদের সবচেয়ে বেস্ট কথাটা ছিল এইটা। কিন্তু তুমি ধরো এই জায়গায় দাঁড়ায় আছো, তুমি বলবা তাদের এই বেস্ট কথাটা এইটাও আসলে ফালতু একটা কথা। অর্থাৎ আজকে হোয়াট ওজি হ্যাজ সেড, দেয়ার best case was this, even this best case is actually the worst case or not so good as the other cases that was discussed in this debate. অর্থাৎ কথার ধরনটা হচ্ছে এরকম যে ওজির কথা যদি সত্য, বেস্ট কথাটা বলছে ওটাও আসলে একটা ফালতু কথা। আর ওজির ওয়ার্স্ট কেসটা তো বলবা, বেস্ট কেস অ্যানালাইজ করো বা না করো, অ্যাটলিস্ট ওয়ার্স্ট কেসটা বলবা যে ওজির সবচেয়ে খারাপ দিক এইটা, ওর সবচেয়ে খারাপ দিক এইটা, সিজির সবচেয়ে খারাপ দিক এইটা, এবং আমাদের যদি খারাপ দিকের কথা চিন্তাও করেন তবু এটা এতটা খারাপ না।
এটা হচ্ছে ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস। আর বেস্ট কেসটা অ্যানালাইসিসটা কি? ওজির আজকে বেস্ট কেস এটা, যেটা আসলে খুব একটা ভালো না। ওর আজকে বেস্ট কেস এটা, যেটা আসলে খুব একটা ভালো না। সিজির আজকে বেস্ট কেস এটা, যেটা আসলে খুব একটা ভালো না। এবং সিওর বেস্ট কেসটা দেখেন, এটা সবচাইতে এবং এটা আসলেই বেস্ট। এটা হচ্ছে বেস্ট কেস অ্যানালাইসিস। সো কাজ কি বললাম? কাজটা হচ্ছে প্রত্যেক টিমের যে সেকেন্ডে যে থাকে, প্রত্যেক টিমের সেকেন্ডে যে থাকে, সেকেন্ডের একদম লাস্টের 1 মিনিটের কাজ এটা। হয় সে হচ্ছে ওয়ার্ল্ড কম্প্যারিজন দেখাবে, আর না হয় সে হচ্ছে বেস্ট কেস ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস দেখাবে। হ্যাঁ, তার যেটা কমফোর্টেবল, দুইটাই দেখাইতে হবে, ডাজন্ট ম্যাটার। তার যেটা কমফোর্টেবল অনুযায়ী সে সেইটাই দেখাবে, এবং সময়ের মধ্যে, যেহেতু সময় কম, যতটুকুর মধ্যে সে পারে। এই হচ্ছে মোটামুটি বিপি ডিবেটের একদম বেসিক কথাবার্তা। তোমরা কি বুঝতে পারছো, বা কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? বুঝতে পারছো তো না কথাবার্তা গুলা? আচ্ছা, কোশ্চেন কারে? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এই যে দেখো, এও হচ্ছে গভর্নমেন্ট, এও হচ্ছে গভর্নমেন্ট, তাই না? দুইটাই গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্টের কেউ গভর্নমেন্টের কোশ্চেন করবে না, সহজ কথা। গভর্নমেন্টের কেউ গভর্নমেন্টের কোশ্চেন করবে না। হ্যাঁ, এখন ধরো তুমি এইটা পিএম, তুমি গভর্নমেন্টের আর কাউরে কোশ্চেন করতে পারবে না। হ্যাঁ, এই গভর্নমেন্টের আর কাউরে কোশ্চেন করতে পারবে না, কিন্তু তোমার তারে খুশি তুমি তারে কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা নেই। সেম ভাবে এই যে অপোজিশনের কেউ অপোজিশনের কোশ্চেন করতে পারবে না। হ্যাঁ, সেম বেঞ্চে কোনো কোশ্চেন হবে না, অপোজিশনের কেউ অপোজিশনের কোশ্চেন করবে না। কিন্তু অপোজিশনের যে কেউ, সে এলও হোক, ডিএলও হোক, যেই হোক না কেন, কথার কথা মেম্বার, সে চাইলে সবাই রে কোশ্চেন করতে পারবে। এই গভর্নমেন্টের সবাই রে কোশ্চেন করতে পারবে, গভর্নমেন্টের সবাই রে কোশ্চেন করতে পারবে, কিন্তু অপোজিশনের কাউরে কোশ্চেন করতে পারবে না, অপোজিশনের কাউরে কোশ্চেন করতে পারবে না। এবার কি বুঝতে পারছো মিহাদ? হ্যাঁ, বুঝি না, আরেকবার একটু বলো কোশ্চেনটা। ও না না না, শোনো শোনো, আমি আরো ইজিলি বলি। কোয়েশ্চেনটা হচ্ছে যে ওপেনিং গভর্নমেন্ট, ক্লোজিং গভর্নমেন্ট, এরা নিজেদের মধ্যে কাউরে কোনো কোয়েশ্চেন করবে না। এটাই তো কোয়েশ্চেন, যে আসলে কোয়েশ্চেন কি করবে, তাই না? এটাই তো জিজ্ঞেস করছো। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে গভর্নমেন্টের কেউ গভর্নমেন্টের অন্য কাউরে কোয়েশ্চেন করবে না, সে ওপেনিং হোক ক্লোজিং হোক দেখার বিষয় না। গভর্নমেন্টের কেউ গভর্নমেন্টের কোয়েশ্চেন করতে পারবে না, অপোজিশনের কেউ অপোজিশনের কোয়েশ্চেন করতে পারবে না। হ্যাঁ, গভর্নমেন্টের যে কেউ, পিএম হইতে পারে, ডিপিএম হইতে পারে, মেয়ে হইতে পারে, যেই হোক না কেন, অপোজিশন এই 4 জনের যারে খুশি তারে কোশ্চেন করতে পারবে। অর্থাৎ গভর্নমেন্টের একজন যেই হোক না কেন, সবাইকে কোশ্চেন করতে পারবে। সেম ভাবে অপোজিশনের কেউ একজন সে যেই হোক সে গভর্নমেন্টের সবাইকে কোশ্চেন করতে পারবে। অপোজিশনের সে যেই হোক না কেন, সে গভর্নমেন্টের সবাইকে কোশ্চেন করতে পারবে, কিন্তু নিজেদের আবার কোশ্চেন করতে পারবে না। অপোজিশনের কোশ্চেন করতে পারবে না। এবার ক্লিয়ার হয়েছে মিয়া? আচ্ছা, যাক, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? এখানে মেইন বেসিক কিন্তু এটা। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নাই, যাক, ঠিক আছে, ভালো হয়েছে। সো আমরা হচ্ছে যে এবার খুব দ্রুত একটু আগায় যাই। হ্যাঁ, চেষ্টা করবো আরো কয়েকটা স্লাইড আছে, অল্পের মধ্যে শেষ করে ফেলতে। আচ্ছা, তো এটা বলছিলাম যে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তুমি তোমার চাইলে কোশ্চেন করতে পারো। তো প্রথম যে জিনিসটা, সেটার নাম হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন বা POI। সো এটা বলছি যে এখন কোশ্চেন কখন করে। তুমি দেখো, কোশ্চেনটা হচ্ছে
বক্তা যখন কথা বলবে তার প্রথম 1 মিনিটের মধ্যে তুমি কোয়েশ্চেন করতে পারবা না, প্রথম 1 মিনিটের পর থেকে তুমি কোয়েশ্চেন করতে পারবা। ঠিক একইভাবে বক্তা যখন তার শেষ মিনিট চলতেছে কথা বলার, তখন আর তুমি কোনো কোয়েশ্চেন করতে পারবা না। এক্সাম্পল যদি দেই, একজন স্পিকারের তো টাইম সেট করা হয়েছে 5 মিনিট, কথার কথা নিয়ে দাঁড়ায় কথা বলতেছে, 5 মিনিটে কথা বলতেছে। এখন হচ্ছে মিহাদের মাথায় একটা প্রশ্ন আসছে, 5 মিনিট চলতেছে, 1 মিনিট পর্যন্ত মিহাদ ওই কোয়েশ্চেনটা করতে পারবে না। 1 মিনিট যাওয়ার পর মিহাদ এইবার সে হাত তুইলা বলতে পারে পিওয়াই ম্যান। এখন তাসনিয়া চিন্তা করছে যে আচ্ছা কোয়েশ্চেনটা নেই, তাইলে তাসনিয়া সুন্দর বলবে যে ইয়েস স্যার কোয়েশ্চেন, তাইলে হচ্ছে এবার মিহাদ দাঁড়ায় কোয়েশ্চেনটা বলবে। আর যদি তাসনিয়া মনে হয় যে না আমি কোয়েশ্চেন নিব না, তাইলে তাসনিয়া বলবে নট টেকিং কোয়েশ্চেন, শেষ, নট টেকিং কোয়েশ্চেন বা নো বলে দিলেই হবে। তাইলেই মিহাদ বুঝে ফেলবে যে হাত তুলে লাভ নেই, আবার বসে করতে হবে। আচ্ছা, তাহলে 5 মিনিটের মধ্যে প্রথম 1 মিনিট পর্যন্ত কোনো কোয়েশ্চেন করাই যাবে না। এরপর ছেলে সুন্দর মতো হাত নিয়ে পারমিশন নিতে হবে যে আমি একটা কোয়েশ্চেন করতে পারি কিনা। হ্যাঁ, যদি অনুমতি দেয় তো কোয়েশ্চেন করবা, যদি অনুমতি না দেয় তাহলে আর কোয়েশ্চেন করবা না, বসে যাবা। এইরকম যতক্ষণ খুশি তুমি হাত তুলে দাঁড়ায় থাকতে পারো, প্যারা নাই। হ্যাঁ, তোমাকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে, তুমি 30 সেকেন্ড পর পর 10 সেকেন্ড পর পর কোয়েশ্চেন তুলতে পারো, হ্যাঁ, ডিস্টার্ব করার জন্য। কিন্তু সে কোয়েশ্চেনটা নিবে কিনা সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। এখন তুমি নাচতেছো, মাংকির মতো নাচতেছো, ভাই কোয়েশ্চেন দেন কোয়েশ্চেন দেন কোয়েশ্চেন দেন। 4 মিনিট যখন হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সময় 5 মিনিট, 4 মিনিট হয়ে গেছে না, শেষ 1 মিনিট আর কোনো কোয়েশ্চেন হবে না, শেষ মিনিটে কোনো কোয়েশ্চেন তুলতেই পারবা না, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়েশ্চেন এবার হচ্ছে জানার বিষয় হইলো তুমি যে কোয়েশ্চেনটা করবা তুমি আসলে কি জিগাইবা দাঁড়াইয়া। হ্যাঁ, মিহাদ যে তাসনিয়াকে কোয়েশ্চেন করবে, আচ্ছা হ্যান্ড রেজ করে নিচ্ছি। হ্যাঁ, মিহাদ যে তাসনিয়াকে নিয়ে কোয়েশ্চেনটা করবে, মানে তাসনিয়ার কাছে একটা কোয়েশ্চেন করবে, সে কোয়েশ্চেনে কি জিগাবে? দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে মিহাদ আসলে কোনো কিছু বুঝে নাই, তার কাছে কোনো কিছু জিনিস ক্লিয়ার না, বা তার মাথায় হয়তো একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে যে এটা কোনো এক্সাম্পল আছে কিনা। অথবা হচ্ছে তাসনিয়া যে কথাবার্তা বলতেছে মিহাদ বুঝতে পারতেছে না, বা একটা পয়েন্ট সে বুঝে নাই, সে সিম্পলি টিচারের যেমন জিজ্ঞাসা স্যার এটা একটু রিপিট করা যাবে, স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যাবে, টিচারের যেমন কোশ্চেন করে সেম কোশ্চেন করতে পারে। অথবা আরেক টাইপের কোশ্চেন হইছে, সেটা হচ্ছে মূলত প্রতিপক্ষের বিতার্কিককে আটকানোর জন্য প্রশ্ন করা। হ্যাঁ, কথার কথা প্রতিপক্ষের বিতার্কিক বলতেছে, হ্যাঁ ওই মূর্তি পূজার এক্সাম্পলে চলে যায়, কথার কথা প্রতিপক্ষের বিতার্কিক বলতেছে যে দেখেন আজকে আমার গ্রন্থে, আজকে আমার ধর্মগ্রন্থে, আজকে আমার ত্রিপিটকে এই শ্লোকে বলা আছে যে মূর্তিতে আমি ঈশ্বর অবস্থান করি। এখন তুমি তো প্রতিপক্ষের বিতার্কিক, তুমি তো বসে আছো, এখন তোমার মাথায় একটা প্রশ্ন হয়েছে, হাত দিলে প্রশ্ন করছো, হ্যাঁ, এখন সে প্রশ্নটা নিচ্ছে, এখন তুমি তারা প্রশ্ন করলা যে ম্যাম বা স্যার আপনার এই একই গ্রন্থে এই জায়গায় তো মূর্তি পূজার ক্ষেত্রে বলা হয়েছে যে মূর্তিতে আমি ঈশ্বর নাই, তাইলে তো আপনার গ্রন্থটা এই জায়গায় কনফ্লিক্টিং, আপনি এই জায়গায় আসলে কোন পক্ষ নিবেন? এই যে তুমি যে কোশ্চেনটা করলা না, তুমি কি জানার জন্য কোশ্চেন করছো? হাবভাব দেখে মনে হচ্ছে জানার জন্যই কোশ্চেন করছো, কিন্তু তোমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার প্রতিপক্ষের বিতার্কিককে আটকাইয়া দেওয়া। হ্যাঁ, প্রতিপক্ষের বিতার্কিককে আটকাইয়া দেওয়া। এবং প্রতিপক্ষের বিতার্কিকের তখন কাজ কি? তখন কাজ হচ্ছে কৌশলে সেটার উত্তর দেওয়ার কোন রকম একটা চেষ্টা করে এগিয়ে যাওয়া। এখন তাইলে ভয়ের বিষয় হয়েছে, আমি দাঁড়ায় যখন কথা বলতেছি আমার যদি কোশ্চেন করে, এর মানে তো আটকানোর জন্যই কোশ্চেন করছে, আমি কি কোশ্চেন নিব নাকি নিব না? আচ্ছা, এই ক্ষেত্রে বলা হয় যে অ্যাটলিস্ট একটা বা দুইটা পিওয়াই তোলা এবং পিওয়াই নেওয়া ভালো। এমন যদি হয় কথার কথা মুনতাহিনা কথা বলেই যেতেছে, বাকিরা সবাই কথা শুনতেছে, কেউ কোনো কোশ্চেন করতেছে না, এটা দৃষ্টিকটু। সবারই অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন করা উচিত। এবং মুনতাহিনারও, হ্যাঁ, কথার কথা মুনতাহিনা কথা বলতেছে 10 সেকেন্ড পর পর, হ্যাঁ, মিহার দাঁড়ায় যাইতেছে যে ম্যাম কোশ্চেন 10 সেকেন্ড পর পর, এত কোশ্চেন তো নিতে পারবে না। অ্যাটলিস্ট একটা বা দুইটা কোশ্চেন নেওয়া ভালো, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা দুইটা কোশ্চেন করা যেমন ভালো, তেমনি একটা বা দুইটা কোশ্চেন নেওয়া ভালো। কিন্তু কোন কোশ্চেনটা নিবে এটা পুরোপুরি নিজের বুঝে শুনে নিতে হবে, যে আমি কোশ্চেনের আনসার দিতে পারবো কিনা,
নিয়ে আবার বিপদে না পারি। পুরা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, এটা হচ্ছে যত প্র্যাকটিস করবা তত হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার হচ্ছে তাসনিয়া মাঝখানে হাত তুলে একটা কোশ্চেন করতে গেছিল। হ্যাঁ, এবার তাসনিয়ার কাছ থেকে কোশ্চেন নিচ্ছি, বলো। জি ভাই, ওই যে পিওআই স্যার বা পিওআই ম্যাম বললাম, এখন বলার পরে যদি সে হচ্ছে রিজেক্ট করে দেয়, তারপরেও কি আমি আবার কোশ্চেনের জন্য হ্যান্ড রেজ করতে পারবো? না, তাইলে হচ্ছে তুমি বসে পড়বা, 10 সেকেন্ড 15 সেকেন্ড পর চাইলে আবার দাঁড়াইতে পারবা, ঠিক আছে? মানে তারপরেও পারবো, মানে খানিকক্ষণ পরে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা, একটা গ্যাপ দিয়ে একটু পর পারবা। হ্যাঁ, আর হচ্ছে যে অতিরিক্ত প্রশ্ন তুললে হচ্ছে দৃষ্টিকটু লাগে, তাই হচ্ছে একটা মডারেট অ্যামাউন্ট অফ প্রশ্ন তুলবা। সেম ভাবে একদম প্রশ্ন না নেওয়া দৃষ্টিকটু লাগে, অ্যাটলিস্ট একটা প্রশ্ন নিলে তুমি সেফ। হ্যাঁ, একটা প্রশ্ন নিলে আজ বলতে পারবে না। হ্যাঁ বলো। আর হাইয়েস্ট কয়টা করতে পারবো? হাইয়েস্ট কোনো লিমিট নাই, তুমি প্রতি সেকেন্ড একটা কোশ্চেন তুলতে পারো, কিন্তু খারাপ দেখায়, দৃষ্টিকটু দেখায়। আচ্ছা, মূলত তোমার উৎপাইতা থাকতে হবে যে ঠিক কোন পয়েন্টে প্রশ্ন তুললে তোমার প্রতিপক্ষের বিতার্কিক আটকে যাবে। হ্যাঁ নিহাত, কোশ্চেন। আচ্ছা, এইটা একটা ভালো কোয়েশ্চেন করছো। এইটা হচ্ছে এক একটা ডিবেটের যে নিয়ম, সেটা হচ্ছে এক একটা ডিবেটে এক এক রকম। কিছু ডিবেটে থাকে যে না, তুমি হচ্ছে যে এক্সট্রা টাইম পাবা না, তোমাকে ওই টাইমের মধ্যেই, তোমার যে নির্ধারিত টাইম ওই টাইমের মধ্যেই অ্যান্সার দিয়ে ফেলতে হবে। আবার কিছু কিছু ডিবেটে হচ্ছে সুযোগ দেয় যে আচ্ছা ঠিক আছে অ্যান্সার দিতেছে, কিছু টাইম দেই, আলাদা টাইম দেই। বাট এটার সংখ্যা খুবই কম, দেওয়া হয় না বললেই চলে। সো ধরে নাও যে তোমার বক্তব্যের সময় 5 মিনিট, মাঝে তোমার কেউ একটা কোশ্চেন করছে, তুমি কোশ্চেনটা নিছো, উত্তর দেওয়ার সময় তুমি এক্সট্রা কোনো টাইম পাবা না। কোশ্চেনটা যখন করতেছে, সে দাঁড়ায় কোশ্চেন করতেছে, ওই সময় টাইমারটা স্টপ থাকবে। তোমার প্রতিপক্ষের বিতর্কিক যখন তোমার কোশ্চেনটা করতেছে, হ্যাঁ, সে কিন্তু দাঁড়ায় একটা কোশ্চেন ইজিলি না কইরা অনেকক্ষণ পুরো রচনা একটা কোশ্চেন করতে পারে তোমার টাইম খাওয়ার জন্য। সো এই সুযোগ নাই, সে যখন কোশ্চেন করবে টাইমার পজ থাকবে, কিন্তু যেই কোশ্চেন করা শেষ, তুমি আনসার দেওয়া শুরু করছো, টাইম আবার চালু হয়ে যাবে। 5 মিনিটের মধ্যেই তোমার আনসার কভার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা যাক, তাইলে হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন মোটামুটি বোঝা গেল। আর দুটো জিনিস আছে, পয়েন্ট অফ প্রিভিলেজ আর পয়েন্ট অফ অর্ডার। এই দুটো জিনিস হচ্ছে বিপি ডিবেটে নাই, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে নাই, এশিয়ান ডিবেটে হয়। তবুও স্লাইডে নিয়ে আসছি যে বুঝাই দিয়েছি, যখন একসাথে বুঝাই দিই, একটু বুঝাই দিই, বাট এটা আহামরি তেমন কিছু না, এই টুর্নামেন্টে লাগবে না। হ্যাঁ, পয়েন্ট অফ প্রিভিলেজ এটার মানে হচ্ছে যে ধরো তুমি বইলা গেছো আমি ভাত খাই, তোমার প্রতিপক্ষের বিতর্কিক এসে বলতেছে যে উনি বইলা গেছে উনি আলু সেদ্ধ খায়। এর মানে কি? সে এসে ডিরেক্ট তোমার একটা কোটেশন রে মিস কোট করলো না। তুমি বলছো আমি ভাত খাই, সে দাঁড়ায় বলতেছে যে ওইটা আলু সেদ্ধ খায়, ওইটা আলু ভর্তা খায়। তুমি তখন তোমার যে চেয়ারম্যান বরাবর দাঁড়ায়া বলবা যে স্যার পয়েন্ট অফ প্রিভিলেজ। এটা কিন্তু যে ব্যক্তি মানে যে বিতার্কিকের উদ্দেশ্যে তোলা হয় না পয়েন্ট অফ প্রিভিলেজটা, এটা তোলা হয় চেয়ারম্যান বা স্পিকার বরাবর, যে স্যার পয়েন্ট অফ প্রিভিলেজ। তখন চেয়ারম্যান হচ্ছে বিতর্ক থামাই দিবে, বিতর্ক থামায় বলবে যে ইয়েস, হোয়াট ইজ দ্য রিজন বা হোয়াট ইজ ইউর পয়েন্ট। তখন তুমি বলবা যে আমি বলছি এটা, কিন্তু সে এসে বলতেছে আমি নাকি বলছিলাম ওইটা, এটা আসলে আমাকে মিসকোট করা হয়েছে। তো এটা বলার পর তোমার অভিযোগটা জানানোর পর চেয়ারম্যান ওই বিতার্কিককে জিজ্ঞেস করে যে ভাই আপনার কি কোনো এটার ব্যাখ্যা আছে? তখন যে বিতার্কিক যার এগেইনস্টে পয়েন্ট অফ প্রিভিলেজটা তোলা হয়েছে, তার মাথায় বিশাল বোঝা কি, তারে কৌশলে কোনোভাবে অ্যান্সার দিতে হবে যে না আমি আসলে ওইটাই বুঝাইতে চাইছিলাম, বাট মুখ ফসকে এটা বের হয়ে গেছে, তা আমি আসলে ওইটাই বুঝাইতে চাইছিলাম, বাট এটা হচ্ছে এইভাবে আসলে ব্যাখ্যা করছি, এটা ইচ্ছাকৃত তেমন কিছু না, এটা আমার আসলে একটা অ্যানালাইসিস। তো সে যদি কৌশলে একটা অ্যান্সার দিতে পারে, কোন রকমের চেয়ারম্যানকে বুঝ দিতে পারে, চেয়ারম্যান বলবে যে ঠিক আছে পয়েন্ট অফ প্রিভিলেজ নেওয়া হইলো না। হ্যাঁ, আর যদি বলে যে পয়েন্ট অফ প্রিভিলেজ নেওয়া হইলো, হ্যাঁ, তাইলে তো যার এগেইনস্টে পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা হয়েছে তার নেগেটিভ মার্কিং হবে। এটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। তবে এটা হচ্ছে তোমার এই বিতর্কে তোলার সুযোগ নাই, মানে কয়েকদিন পর যে টুর্নামেন্টটা হচ্ছে ওইখানে পয়েন্ট অফ প্রিভিলেজ এবং পয়েন্ট অফ অর্ডারটা তুলতে পারবা না। তাহলে কাজ হয়েছে, তুমি যদি দেখো যে তুমি বইলা গেছো ভাত,
কিন্তু তোমার বিতর্কে এসে বলতেছে আলু সেদ্ধ। এখন তুমি কি করবা? তুমি তো পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারবে না, এটা না ডিবেটে। তখন তোমার যখন স্পিচের টাইম আসবে, তোমার তো আর আসবে না, তোমার পরে সেকেন্ড স্পিকারের যখন স্পিচের টাইম আসবে তখন তারে বুঝাই দিতে হবে যে দেখ আমরা কিন্তু এটা বলার চেষ্টা করতেছি, বাট ওরা আসলে বুঝে স্পট কইরা ডিবেটটা ঘোরার চেষ্টা করতেছে, এটা চেয়ারম্যানকে বলে আসবি। হ্যাঁ, তখন সেকেন্ড স্পিকার এসে বলবে যে অনারেবল চেয়ার, we have actually said this thing, but perhaps our fellow debaters or our opposition has misquoted our statement. So this thing actually not works like that. We are actually trying to say this thing. এইভাবে একটু বলার মধ্যে বলে আসতে হবে, চেয়ারম্যানকে বুঝাই দিতে হবে যে এখন যদি পয়েন্ট অফ প্রিভিলেজের সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু তুলতাম, যেহেতু নাই এই জন্য তুলতে পারতাছি না, কিন্তু চেয়ারম্যান আপনি এটা নোট করে রাখেন। হ্যাঁ, এটা স্পিচের সময় বুঝে আসতে হবে। এই হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। আর একটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডারটা কি? এটার ব্যাপকতা অনেক বেশি। হ্যাঁ, পয়েন্ট অফ প্রিভিলেজটা শর্ট। হ্যাঁ, আমার কথাটা যদি একটু অন্যরকম ভাবে উপস্থাপন করে তাহলে পয়েন্ট অফ প্রিভিলেজ, কিন্তু পয়েন্ট অফ অর্ডারের ব্যাপকতা বেশি। এটা কি কি ক্ষেত্র হইতে পারে আমি একটু বলি, তোমাদের খাতা কলম থাকলে তোমরা লিখে রাখো। প্রথম ক্ষেত্রটা হচ্ছে প্রথম স্পিকার যা বইলা গেছে, আমরা জানি কি প্রথম স্পিকার যা বলে গেছে সেকেন্ড স্পিকার ওই স্ট্রাকচারের বাইরে কথা বলতে পারবে না, কিন্তু সেকেন্ড স্পিকার এসে পুরো নতুন একটা পয়েন্ট দিচ্ছে, পুরো নতুন পয়েন্ট যেটা ফার্স্ট স্পিকার বলেই নাই। তখন দাঁড়ায় বলতে পারো যে পয়েন্ট অফ অর্ডার, যে এখন সে নতুন পয়েন্ট দিতেছে অথচ ফার্স্ট স্পিকার এই পয়েন্ট নিয়ে কথাই বলে না। এটা হইতে পারে একটা কেস। অথবা ফার্স্ট স্পিকার বইলা গেছে একই টিমের মধ্যে কথা চলতেছে, একই টিমের ফার্স্ট স্পিকার বলে গেছে আমাদের টিম আলু ভর্তা খায়, সেকেন্ড স্পিকার এসে বলতেছে আমাদের টিম আলু ভর্তা খায় না। এই জায়গায় তুমি এসে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারো, যে ওরা তো পয়েন্ট অফ অর্ডার তুলে বলবা যে দেখেন মাননীয় চেয়ার, হ্যাঁ আমার আজকে বিরোধী দলের প্রথম স্পিকার বলে গেছিল এটা, সেকেন্ড স্পিকার এসে বলতেছে এইটা, মানে পুরো একটা উল্টা কথা, এটা তো হইলো না, তাহলে ডিবেট কেমনে করবো আমরা? সো এই জায়গায় পয়েন্ট অফ অর্ডার। তো এই হচ্ছে কিছু কেস, এছাড়া আরো অনেক কেস আছে সেক্ষেত্রে হচ্ছে পয়েন্ট অফ অর্ডার তোলা যায় আর কি। হ্যাঁ, পয়েন্ট অফ অর্ডার তোলা যায়। আর আরেকটা হচ্ছে চিন্তা করে দাঁড়াও, হ্যাঁ আরেকটা কেস হচ্ছে আমরা কিছু বলি নাই। হ্যাঁ, কথার কথা আমরা দুপুরে কি দিয়ে ভাত খাইছি বলি নাই। এমন যদি হয়তো বলছি ভাত খাইছি কিন্তু আয়সা বলতেছে যে না আমরা নাকি আলু ভর্তা খাইছি, তাহলে পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা যাইতো। হ্যাঁ, কথার কথা মিহাদ বলে গেছে আমি আলু ভর্তা খাইছি, হ্যাঁ তাসনিয়া আয়সা বলতেছে যে না হয়তো হচ্ছে ভাত খাইছে, তখন মিহাদ হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলবে। কিন্তু কথার কথা মিহাদ বলে নাই, কিছু বলে নাই, সে নীরব। হ্যাঁ, ভাত খাইছি না আলু ভর্তা খাইছি কিছু বলি নাই, দুপুরে কিছু একটা দিয়ে খাইছে, কিছু বলে নাই, উচ্চারণ করে না যে কি দিয়ে খাইছে। এখন তাসনিয়া আয়সা বলতেছে যাই বলুক না কেন ঢেঁড়স খাইছে, ভাত খাইছে, আলু খাইছে। এখন এটা তো মিসকোট হয় নাই, কিন্তু খেয়াল করো মিসকোট মানে কি? মিসকোট মানে হচ্ছে আমি একটা বলে গেছি ওইটারে পুরা একদম বলছে না, আমি একটা জিনিস বলি নাই, নীরব ছিলাম, কিন্তু আমার বিরোধী দল এসে বলতেছে আমি এগুলো বলছি, সেক্ষেত্রেও পয়েন্ট অফ অর্ডার তোলা যায়। তো এই দুইটা পয়েন্ট একটু ক্রিটিক্যাল, এই জিনিসটা আপাতত এই টুর্নামেন্টের জন্য লাগবে না, বাট এটার মূল বিষয়টা বুঝে রাখো। এরকম কোনো ঘটনা যদি দেখো, এই যে ছোটখাটো যে সূক্ষ্ম ব্যাপার স্যাপার গুলা, এগুলো যদি খেয়াল করো তাহলে আর পয়েন্ট তো তুলতে পারবে না, কিন্তু তোমার স্পিচে, তোমার সেকেন্ড স্পিকারের স্পিচে সে যেন এটা বলে যায় যে উই ডিডন্ট মেনশন দিস or we tried to mention this but our opposition is manipulating our speech or explaining in a wrong way. এগুলা হচ্ছে জাজেসে খাওয়াই দিতে হবে যে দেখেন আমার চেয়ারম্যান আজকে যদি ওই পয়েন্ট অফ প্রিভিলেজ বা পয়েন্ট অফ অর্ডার তোলার সিস্টেম থাকতো তাহলে আমি কিন্তু তুলতাম, যেহেতু নাই এই জন্য স্পিচে এটা বুঝাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এই গেল পয়েন্ট। এবার কয়েকটা জিনিসে আসো। হ্যাঁ, তোমার একদম নিচে দেখো একটা কথা আছে THR মানে হচ্ছে দিস হাউস রিগ্রেটস দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, অর্থাৎ এটা একটা ডিবেটের মোশন যে আজকের সংসদ
রিগ্রেট প্রকাশ করতেছে বা দুঃখ প্রকাশ করতেছে। কেন দুঃখিত আজকে সংসদ, অনুতপ্ত কেন? কারণ সোশ্যাল মিডিয়া নামক একটা জিনিসের উত্থান ঘটছে সমগ্র বিশ্বে, এই জন্য আজকের সংসদটা খুবই দুঃখ বা খুব রিগ্রেট করতেছে। এটার পক্ষে বিপক্ষে ধরো একটা ডিবেট হবে। তো চিন্তা করো, এটা যদি তুমি একটা সাধারণ মানুষের গিয়ে কও যে সোশ্যাল মিডিয়ার জন্য দুনিয়া পিছায় গেছে, কেন? কয়েকটা কারণ বলো, যুক্তি বলো। যে কোনো মানুষ, তুমি তোমার মারে বলো, বাবারে বলো, ভাইরে বলো, বোনরে বলো, তারা বলবে যে ভাই সোশ্যাল মিডিয়ার কারণে অনেক টাইম ওয়েস্ট হইতেছে, হ্যাঁ আমরা পড়ালেখা করার টাইম কমে যাইতেছে, আমাদের আসক্তি বাড়তেছে, এর বাইরে আর কিছু বলতে পারবে না। ঠিক আছে? তো এখন আমার আলোচ্যের বিষয়টা হচ্ছে একজন ডিবেটারের সাথে এই অসংখ্য সাধারণ মানুষের নলেজের বা চিন্তার পার্থক্যটা আসলে কোন জায়গাটায় ঘটে। একজন ডিবেটার শুধুমাত্র একটা লাইনে চিন্তা করে না, সে আরো 7-8টা লাইনে চিন্তা করবে। হ্যাঁ, এবার দেখো আমি তোমাদের একটা চিন্তা করে দেখাই। হ্যাঁ, তুমি 100 জন মানুষের যদি বলো যে সোশ্যাল মিডিয়ার সমস্যা কি, ওরা সবাই বলবো যে ভাই টাইম ওয়েস্ট হইতেছে, এর বেশি আর কিছু বলতে পারবে না। কিন্তু যদি একজন ডিবেটারকে জিজ্ঞেস করো যে সোশ্যাল মিডিয়ার প্রবলেম কি, সে বলবে পলিটিক্যালিও সোশ্যাল মিডিয়ার একটা প্রবলেম আছে। পলিটিক্যালি কি প্রবলেম? যে দেখেন, আজকে আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের নির্বাচন হয়, তখন ফেসবুকের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টাররা অনেক বেশি ইমোশনাল ভিডিও তৈরি করে সেগুলোকে ভাইরাল করার চেষ্টা করে। এবং যেহেতু আজকে দুনিয়ায় মানুষজন এগুলো বেশি খায়, তারা রেশনালের জায়গায় ওই ইমোশনাল ভিডিওতে বেশি ইনফ্লুয়েন্স হয়ে যায়। এবং এইভাবে আমেরিকার পলিটিক্যাল সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা নেতিবাচক ভূমিকা পালন করতেছে। তো সোশ্যাল মিডিয়া যে শুধু আপনার টাইম খাইতেছে তাই না, এটা পলিটিক্সেও খুব নেতিবাচক ভাবে একটা প্রভাব ফেলতেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যাবে যে ভাই একজন এই মানুষ এই চিন্তা, এত গভীর চিন্তা কেমনে, কোন দিক দিয়ে বাই করলো। হ্যাঁ, এই আসলে কেমনে বাই করে একজন ডিবেটার এইভাবে চিন্তা করার টেকনিকটা আসলে কি? সেই টেকনিকটা হচ্ছে, দেখো প্রথম পয়েন্ট, পেস্টেল। হ্যাঁ, পেস্টেল মানে হচ্ছে পিতে পলিটিক্স, ইতে ইকোনমিক্স, এসে সোশ্যাল বা সোসাইটি, টিতে হচ্ছে টেকনিক্যাল, ইতে হচ্ছে এনভায়রনমেন্টাল, আর এলে হচ্ছে লিগাল। অর্থাৎ তোমাকে ডিবেটের জন্য যেই মোশনই দেওয়া হোক না কেন, তুমি ফার্স্টে একজন সাধারণ মানুষের মতো চিন্তা করবা যে সোশ্যাল মিডিয়ার কারণে আমার সময় নষ্ট হইতেছে, এবং তারপর চলে যাবা পলিটিক্স এর পি। হ্যাঁ, পেস্টেলের পি পলিটিক্স, যে সোশ্যাল মিডিয়ার কারণে পলিটিক্সে কি কি ঝামেলা হইছে চিন্তা করবা, নতুন পয়েন্ট বের হয়ে যাবে যেটা অন্য কেউ চিন্তা করতেছে না, তুমি চিন্তা করে বের করতে পারবা। তারপর আসো ইতে কি ইকোনমিক্স, সোশ্যাল মিডিয়ার কারণে ইকোনমিক্সে কি কি প্রবলেম হইছে তুমি বলতে পারবা যে দেখেন সোশ্যাল মিডিয়ার কারণে মানুষজন হচ্ছে কাজ কম করে, আগে অবসর সময় কিছু প্রোডাক্টিভিটি ছিল তাদের মধ্যে, এখন অলস সময় তারা খালি ফেসবুক স্ক্রল করে। তো নতুন কোনো কিছু জেনারেশন হয় না, বরং হচ্ছে যে ওয়ার্কিং আওয়ারেও মানুষ হচ্ছে কাজে ফাঁকি দিয়া হচ্ছে এই ধরনের কাজ করে, বিনোদনমূলক কাজ করে। এর ফলে প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন কমলে এটা সেলস হইতে পারতো, সেলস কমে যায়, মানুষের ক্রিয়েটিভিটি কমে যায়। আলটিমেটলি ইকোনমিতে একটা অদৃশ্য ক্ষতি হইতাছে যেটা কেউ দেখতে পারতেছে না, শুধুমাত্র সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। সোশ্যাল মিডিয়া যদি আজকে ওয়ার্ল্ডে না থাকতো, ইকোনমি হয়তো আরেকটু বেশি গ্রো করতে পারতো। ঠিক আছে? এই যে চিন্তা করে কইলা এত কঠিন একটা পয়েন্ট, এটা তোমার বাসার কেউ কইতে পারবো না। কেন? কারণ তুমি এটা একটা টেস্টেল অ্যানালাইসিস করছো। ঠিক আছে? আচ্ছা, এইভাবে PES TEL প্রত্যেকটা ধরে ধরে যে কোনো মোশন যদি পাও এই পেস্টেলের মধ্যে ফালাবা, দেখবা যে ইউনিক কঠিন কঠিন কিছু লজিক চলে আসবে। চিন্তা করে বের করতে হবে, একবারে হবে না। এটা দিনের পর দিন যখন যত প্র্যাকটিস করবা তত এটা বাড়বে। ভাই এগুলোর মানে এই পুরো অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মটাকে একবার বলা যাবে, মানে কি কি ফ্যাক্ট? আচ্ছা হ্যাঁ, পেস্টেলের পিতে হচ্ছে পলিটিক্স, ইতে হচ্ছে ইকোনমিক্স, এসে হচ্ছে সোশ্যাল, হ্যাঁ, আর রিলিজিয়নটা সোশ্যালের মধ্যেই পড়ে। হ্যাঁ, আর টিতে হচ্ছে টেকনোলজিক্যাল, ইতে হচ্ছে এনভায়রনমেন্টাল, এলে হচ্ছে লিগাল। এই গেল হচ্ছে পেস্টেল। আচ্ছা, এবার আসো এ আর ই, এটা মানে কি একটু বোঝাই। সোশ্যাল মিডিয়ার ওইখানেই যাও। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এখানে ধরো এবার তুমি বিপক্ষে চিন্তা করতেছো, হ্যাঁ, যে রিগ্রেট করা উচিত না, কেন রিগ্রেট করা উচিত না, বিপক্ষে দাঁড়ায় আছো। তুমি দাঁড়ায় বললা যে দেখেন, হ্যাঁ, আজকে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের আয় হয়, বইলা ঠাস করে বসে পড়লা। অথবা তুমি বলতে পারো
দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের সমাধান হইতেছে। বইলে ঠাস করে বইসা পড়লাম, এমনি ঠাস করে বইসা পড়া যাবে না। অথবা তুমি ঠাস করে বইসা না পড়লেও দাঁড়ায় যে কথাবার্তা বলতেছো মনে হইতেছে কোনো কিছু মানে অন্য পয়েন্টে চলে গেল এটার পর। তো আমরা বলি যে কথা বলার ক্ষেত্রে একজন ডিবেটার যখন কথা বলবে তার বাচন ভঙ্গিতে অথবা প্রত্যেকটা পয়েন্টে সে যখন কথা বলবে তার মধ্যে যেন তিনটা জিনিস উপস্থিত থাকে। একটা হচ্ছে অ্যাজারশন। অ্যাজারশন মানে হচ্ছে এটাকে অনলাইনারও বলে, অর্থাৎ উচ্চারণ। এই যে তুমি বলছো যে দেখেন আজকে ফেসবুকের কারণে আমার আনএমপ্লয়মেন্ট প্রবলেমের সমাধান হচ্ছে, এইটুকু এই একটা বাক্য হচ্ছে অ্যাজারশন। এখন তুমি এটারে বিভিন্ন কোয়েশ্চেন করো যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এরকম কোয়েশ্চেন করে এটা যদি আরেকটু ডিটেইলসে ব্যাখ্যা করো সেটাকে বলে রিজনিং, অর্থাৎ আর। প্রথমে অ্যাজারশনের এ, তারপর হচ্ছে রিজনিং এর আর। তুমি বলবা যে দেখেন আজকে কেউ যদি হচ্ছে স্টার্টআপ দিতে চায় তাহলে সেটা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ। কারণ কি? কারণ আজকে সে যে কোনো প্রোডাক্টের ছবি তুলে যে সোশ্যাল মিডিয়ায় একটা প্রাইস দিয়ে একটা ফেসবুক পেজ খুলে যদি ছেড়ে দিতে পারে এবং সে যদি খুব সুন্দর মতো ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে প্রমোট করতে পারে, তার কাছে অর্ডার চলে আসবে এবং সে ঘরে বসেই টাকা কামাইতে পারবে। এবং সে যদি ডেডিকেটেড হয় তা সে চাকরি করে যে টাকা কামাইতে পারতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আরো বেশি টাকা কামাইতে পারে। এবং এইখানেই বেকারত্বের সমস্যাটার সমাধান ঘটে এবং এইখানেই আমরা বলি যে আনএমপ্লয় সমস্যার সমাধান হয়। কমছে একটা ভালো একটা ইতিবাচক দিক আবার সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতেছে। আচ্ছা, এটা কি বলে? এটা বলে একটু ব্যাখ্যা করে, একটু রিজনিং দেওয়া যে কেন হয়, কিভাবে হয়। হ্যাঁ, আর মানে হচ্ছে সিম্পলি কেন হয়, কিভাবে হয়। এরপর হচ্ছে যারা খুব ভালো বিতর্কী তারা সাথে সাথে যেটা করে এটার সাথে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করে। এক্সাম্পল বা এভিডেন্স। আর এক্সাম্পল আবার এরকম দিও না যে কুমিল্লার অমুক গ্রামের সখিনা বানু এত টাকা ইনভেস্ট করে এত টাকা ইনকাম করে স্বাবলম্বী হয়েছে, এরকম এক্সাম্পল দেওয়া যাবে না। এক্সাম্পলটা হচ্ছে একটু এভিডেন্স, একটু স্ট্যাটিস্টিক্স টাইপের, যে দেখেন আজকে আমার সোশ্যাল মিডিয়ায় 30,000 মানুষ স্টার্টআপ দিচ্ছে, যেটা আগে ছিল মাত্র 3,000। খেয়াল করো এই এক্সাম্পলটা, দুটো এক্সাম্পল দিলাম, দেখো কোনটা ভালো। একটা হচ্ছে গ্রামের সখিনা বানু, সে ফ্রি টাইমে হাঁস মুরগি পালনের পাশাপাশি ডিম বিক্রি করে অনলাইনে আজকে স্বাবলম্বী হয়েছে, সখিনা বানু। আরেকটা হচ্ছে আজকে আমার 30,000 মানুষ স্টার্টআপ দিচ্ছে, বা আজকে 30,000 বিজনেস ফেসবুক পেজ রয়েছে, যেটা 5 বছর আগেও ছিল মাত্র 3,000। কোনটা ভালো শোনা বলো তো? সেকেন্ডটা। এইটাই, এই জন্য একটা এক্সাম্পল ঘাটতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এক্সাম্পল কিন্তু মাইসের মাথায় আকাশ থেকে পড়ে না। তোমরা যখন প্রিপারেশন নিবা, প্রিপারেশনের সময় একটা লজিকের সাথে সাথে ওই রিলেটেড এক্সাম্পলও গুগলে সার্চ করবা যে ওই রিলেটেড ভালো এক্সাম্পল পাওয়া যায় কিনা। অ্যাটলিস্ট পুরা টিমের পক্ষ থেকে অ্যাটলিস্ট তোমরা যতগুলো লজিক দিচ্ছ প্রত্যেকটা লজিকের জন্য একটা করে এক্সাম্পল দিতে পারলে খুবই ভালো। এবার আসো নাম্বার অফ আর্গুমেন্টস। বিগিনাররা যে উল্টা করে, ধরো মোশন হচ্ছে দিস হাউস রিগ্রেটস দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া। বিগিনাররা উঠা এরা এই কেন রিগ্রেট করবে একদম 10-12টা লজিক দেখাই দেয়। আর ওই দিক থেকে হচ্ছে যারা রিগ্রেট করতে চায় না তারা উঠা একেবারে 20-25টা লজিক দেখাই দেয়। হ্যাঁ, এত লজিক দেখানো যাবে না, এত লজিক দেখানো যাবে না। প্রথমত তুমি যখন প্রিপারেশনের সময় যখন একটা মোশন পাইছো, তুমি খাতা নিয়ে তোমার মাথায় যত লজিক আছে সব লিখবা। 20টা কেন, 30, 40, 100টা লিখো, কোনো অসুবিধা নাই। যত লজিক লিখা যায় সব লিখতে থাকো বসে বসে। লিখার পর হ্যাঁ, কথার কথা ধরো লিখছো 100টা লজিক, এখন দেখবা যে অনেকগুলা এক একটার সাথে এক একটা সম্পর্কিত, যেগুলো একটার সাথে এক একটা সম্পর্কিত। কথার কথা 20টা লিখছো, 20টার মধ্যে 5টাই দেখতেছে একই ক্যাটাগরি, 5টারে একটা হেডিং এর আন্ডারে নিয়ে আসতে পারো। এইভাবে মাথায় যত লজিক আসে সব লিখো, কিন্তু প্রত্যেকটারে এক একটা হেডিং এর মধ্যে নিয়ে এসে হাইয়েস্ট 4টা বা 5টা আর্গুমেন্ট দিতে পারো। এর বেশি আর্গুমেন্ট দেওয়ার দরকার নেই।
আর্গুমেন্ট 4টা বা 5টা রাখা ভালো, এর বেশি হলে খারাপ দেখায়। 4টা বা 5টা, এবং চেষ্টা করবা প্রত্যেকটা আর্গুমেন্ট যেন ইউনিক হয়। এমন যেন না হয় মুমতাহিনা 1 নাম্বার পয়েন্ট বললো, 2 নাম্বার পয়েন্ট বললো, 3 নাম্বার পয়েন্ট যখন বললো তখন জাজেরা চিন্তা করতেছে যে কি রে ভাই 1 নাম্বার আর 3 নাম্বার তো সেমই মনে হইতেছে। এমন যেন না হয়, প্রত্যেকটা ইউনিক রাখা ভালো। হ্যাঁ, এবং যেগুলো বেশি কাছাকাছি ওগুলোর একটা সেগমেন্টে নিয়ে আসবা। আচ্ছা, এই গেল নাম্বার অফ আর্গুমেন্টস। আর এটা হচ্ছে কনটেক্সট সেটিং। এটা সিম্পলি এটা তেমন কোনো কিছু না, এটা হচ্ছে যে ধরো দিস হাউস রিগ্রেটস দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া। ধরো এই ইমোশনে তুমি যদি চিন্তা করো, তোমার কাছে ধরো কথার কথা 4টা পয়েন্ট আছে, তুমি দাঁড়ায় 4টা পয়েন্ট, 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে দিয়ে আগাইতে পারো, কোনো অসুবিধা নাই। তবে যারা ভালো ডিবেটার তারা করে কি, শুরুতে দাঁড়ায় একটা কনটেক্সট বলার চেষ্টা করে, একটা সিনারিও দেখানোর চেষ্টা করে যে দেখেন আজকে আমার সিনারিওতে কি হচ্ছে। আজকে আমার সিনারিওতে গ্রামের যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী যারা চাকরি পাচ্ছে না, তারা আজকে সোশ্যাল মিডিয়ায় বিজনেস করে স্বাবলম্বী হতে পারছে। আজকে ফেসবুকের মাধ্যমে কি হচ্ছে, ঘরে বসে আমরা দেশ সেরা টিচারদের অনলাইন ক্লাস করতে পারতেছি, লাইভ রেকর্ডেড ক্লাস আমরা ফেসবুকে বসে করতে পারতেছি। তো আজকের বিষয়টা এরকম যেখানে সবাই একজনের সাথে একজন কানেক্টেড, এবং আমরা মনে করি এই বিশ্বে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার রাইজের জন্য বিন্দুমাত্র রিগ্রেট করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এবার আমাদের আর্গুমেন্ট গুলো দেখেন, এবার তোমার পয়েন্টস গুলো দেখাবো। দেখেন 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট। তো সিম্পলি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে তুমি দাঁড়ায় 4টা পয়েন্ট বলতে পারো, আর না হয় 4টা পয়েন্ট বলার আগে একটা সিনারিও বা একটা ভূমিকা দিয়ে শুরু করতে পারো। রচনার ভূমিকা থাকে না, একটা ভূমিকা দিয়ে তারপর 4টা পয়েন্ট বলা শুরু করতে পারো, এটা দেখতে আরেকটু ভালো লাগে আর কি। আচ্ছা, তারপর আর 2টা পয়েন্ট আছে, একটা হচ্ছে ডেভিলম্যান, একটা রিসার্চ। ডেভিলম্যান এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, কথার কথা মুমতাহিনার তাসনিয়া হচ্ছে একটা টিমে, ঠিক আছে, এবং হচ্ছে ঋতু আর নিহাদ হচ্ছে আরেকটা টিমে। দুইটা টিমের ধরো ডিবেট করছে, এখন তোমরা প্রিপারেশন নিতেছো, ঠিক আছে। এখন মুমতাহিনার তাসনিয়ার মধ্যে একজনকে সাজতে হবে ডেভিলম্যান। হ্যাঁ, কথার কথা হচ্ছে মুমতাহিনা ডেভিলম্যান সাজলো। ডেভিলম্যানের কাজ কি? ডেভিলম্যানের কাজ হচ্ছে পুরা টিম যখন প্রিপারেশন নিতেছে ওদেরকে খালি ডিস্টার্ব করা। কেমনে ডিস্টার্ব করা? ধরো এই সোশ্যাল মিডিয়ার পক্ষে, হ্যাঁ, তাসনিয়া একটা পয়েন্ট বাই করছে। হ্যাঁ, তাসনিয়া অনেক চিন্তা করে একটা পয়েন্ট বাই করছে। এই দোস্ত শুন, একটা ভালো পয়েন্ট হচ্ছে যে দেখ এই ফেসবুকের কারণে ইকোনমিতে মানুষজন আলসামি কইরা বসে থাকতেছে, ইকোনমিতে তো প্রোডাকশন হইতেছে না, তো আলটিমেটলি ইকোনমির একটু খারাপ অবস্থা চলতেছে। হ্যাঁ, অনেক চিন্তা করে তাসনিয়া একটা পয়েন্ট বাই করছে। এখন মুমতাহিনা তো হচ্ছে ডেভিলম্যান, ওইটাই বলছে যে তোর এই পয়েন্ট খাটবে না। কেন খাটবে না? কারণ দেখ মানুষ ফেসবুক চালায় কখন? তারা কি কামের সময় ফেসবুক চালায়? তুই ফেসবুকের স্ট্যাটিস্টিক্স দেখ, 6টা থেকে রাত 10টা পর্যন্ত ফেসবুকের পিক আওয়ার। এর মানে কি? এর মানে মাইসের যখন অফিস ছুটি হয় তখন তারা আরামসে ফেসবুক চালাইতে পারে। তো তোর এই পয়েন্টটা কাজ করবো না। মুমতাহিনা ডেভিলম্যানের ভূমিকা পালন করলো। ডেভিলম্যানের কাজ হচ্ছে নিজেদের টিম থেকে যে লজিক গুলো নিয়ে চিন্তা করা হইতেছে, নিজের টিমের সেই লজিক গুলার সব জায়গায় খালি ভুল খুঁজা। সব জায়গায় খালি ভুল খুঁজলে যেটা হবে, বিরোধী দল যখন মেইন ডিবেট হবে, মেইন ডিবেটে বিরোধী দলরা যখন যে বিরোধিতা করার যে সুযোগ, ওই সুযোগটাই তখন আর থাকবে না। কারণ অলরেডি ডেভিলম্যানের আশীর্বাদে টিমের মেম্বাররা ডিবেট শুরু করার আগেই বুঝা গেছে যে তাদের উইক পয়েন্ট গুলা কোন জায়গায়, এবং উইক পয়েন্ট গুলা কাভার দেওয়ার জন্য আসলে কি কি করা লাগতে পারে। এটা হচ্ছে ডেভিলম্যানের একটা কাজ, যে নিজের টিমের খালি ভুল ধরা, কথা ভুল ধরা, যাতে নিজের টিম আরেকটু শক্ত হইতে পারে, শক্তপোক্ত হইতে পারে। আচ্ছা, ডেভিলম্যানের আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে সে বসে বসে চিন্তা করবে যে আচ্ছা আমরা তো ফেসবুকের গুণগান গাইতেছি, আমাদের বিপক্ষ দল তো ফেসবুকের বিপক্ষে, মানে ওরা ফেসবুক সোশ্যাল মিডিয়াটা পছন্দ করে না, ওরা কি কি কারণে পছন্দ করে না আমি বসে বসে একটু নোট করি। হ্যাঁ, তাসনিয়া হচ্ছে নর্মাল মেম্বার, তাসনিয়ার কাজ হচ্ছে বসে বসে চিন্তা করা যে ফেসবুকের ভালো দিক কি। কিন্তু মুমতাহিনা তাসনিয়ার পক্ষে লোক হইলেও ওই ডেভিলম্যানের ভূমিকা পালন করতেছে। ওই চিন্তা করতেছে আমার বিরোধী দল উঠা ফেসবুকের কি কি নিন্দা করতে পারে।
এবং ওই নিন্দাগুলা কি কি সেগুলা নোট করবে, নোট করে চিন্তা করবে যে এই যে পয়েন্ট গুলা বিরোধী দল দিতে পারে এগুলারে কেমনে রিভার্ট দেওয়া যায়। কথার কথা বিরোধী দল তো বলবে যে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে অনেক মানুষের কর্মসংস্থান স্টার্ট আপ হইতেছে, এই পয়েন্টটা যদি বিরোধী দল দিয়ে ফেলায় তাইলে আমি কেমনে ওইটার তখন রিভার্ট দিতে পারি, এই পয়েন্টটা নিয়ে এখনই বসে বসে একটু চিন্তা করি। হ্যাঁ, ওর নিজের পয়েন্ট গুছানোর কাম নাই, ও বয়ে বয়ে বিরোধী দলের পয়েন্ট কেমনে ভাঙা যায় এই চিন্তা করতে বসবে। এইটার নাম হচ্ছে ডেভিলম্যান। হ্যাঁ, জেনারেলি 3 জনের টিমে সাধারণত একজন থাকে ডেভিলম্যান। যেহেতু তোমরা মানুষই 2 জন, একজন যদি ডেভিলম্যান হয়ে ঠান্ডা মাথায় চুপ করে বসে থাকে আর একজন তাহলে একা একা কি প্রিপারেশন নিলে ঝামেলা আছে। তো তোমাদের 2 জনকে ডেভিলম্যানের ভূমিকা পালন করতে হবে। এবার আসো রিসার্চ। রিসার্চটা হচ্ছে যে প্রথমত একটা মোশন যখন দিবে, তোমার যদি কমন পড়ে মোশনটা, যে মোশনটা বুঝছো, তাহলে তো প্রাথমিক কোনো রিসার্চের দরকার হলো না। কিন্তু যদি এমন হয় মোশনটা বুঝো নাই যে এটা কি এলো, মোশন আকাশ থেকে আইছে, কিচ্ছু বুঝলাম না, সেক্ষেত্রে একটা দ্রুত 1 মিনিট 1.5 মিনিটের একটা রিসার্চ করতে হয়। একটা মোশন পাওয়ার পর ধুম করে টিমমেটের সাথে আড্ডা দিতে বসবা না। একটা মোশন পাওয়ার পর 2 মিনিট নিজেরা চিন্তা করবা যে এই মোশনটা আসলে কি বুঝাইছে, দরকার হলে একটু পড়াশোনা করি এবং কিছু পয়েন্ট নোট করি। আজ 2-3 মিনিট একটু নিজেরা পড়াশোনা করবা, টিমমেটের সাথে কথা বলবা না, তারপর টিমমেটের সাথে কথাবার্তায় আসবা। হ্যাঁ, এবং কথাবার্তার মধ্যে মধ্যে যে জিনিসটা মনে হবে যে এটা একটু রিসার্চ করে দেখা উচিত, তখন ওই জিনিসটা রিসার্চ করবা। আচ্ছা, আর হ্যাঁ মিহাদ বলো। আচ্ছা, এইটা হচ্ছে আমি যতটুকু শুনছি তোমাদের ফার্স্ট রাউন্ডের মোশনটা হচ্ছে অনেক আগে দিয়ে দিতে পারে, অর্থাৎ তোমরা হয়তো বাসায় বসে পাওয়া যেতে পারো, এটা হইতে পারে। আর না হইলে অন্য সবগুলো রাউন্ডের মতোই তোমাদের হয়তো হাইয়েস্ট 15-20 মিনিট আগে হচ্ছে মোশনটা দেয়া হবে, এটা বলে দেওয়া হবে। 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, এর বেশি হয় না। আচ্ছা, সো এখন কাহিনী হচ্ছে 12টা বাজে গেছে। হ্যাঁ, আমার স্লাইড এখন অনেকগুলো বাকি ছিল, মেইন কাহিনী শেষ করে ফেলছি। বাট তোমরা কি বোর হইতেছো? মানে আমি কি কন্টিনিউ করব, অসুবিধা হবে? না ভাইয়া, একদমই বোর হচ্ছি না। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। কিন্তু ভাই অনেস্টলি আমার একটু টায়ার্ড লাগছে, আসলে আমি আজকে সারাদিনই বাইরে ছিলাম, তো একটু আগেই বাসায় আসা হয়েছে, তো মানে একটু আমার হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি একটু দেখি। আচ্ছা, হয়ে গেছে, বেশি আর নাই। হ্যাঁ, মেইন স্লাইডটা শেষ করছি, তো আর 2-3টা স্লাইড আছে। প্র্যাকটিস তাহলে আর আজকে রাখবো না, প্র্যাকটিস হচ্ছে কালকে বা পরশুদিন আমরা প্র্যাকটিস করবো। আজকে জাস্ট একটু থিওরিটিক্যাল কথাবার্তা। আর 10 মিনিট শোনো সবাই। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা, সো ডিবেট, এই ডিবেটের যে মোশনটা আসে, আমি একটু গুগলে ঘাটাঘাটি করতেছিলাম, মোশনটা দেখলাম অনেক ভাগে ভাগ করছে, মাথা নষ্ট অবস্থা, এত ভাগে একটু ডিবেট মোশন ভাগ করে। যাই হোক, তবে মোটা দাগে ডিবেটের মোশনটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পলিসি ডিবেট, একটা হচ্ছে প্রিন্সিপাল ডিবেট। আগে হচ্ছে আমি বলি যে 2টা আসলে মানে কি, তারপর 2টার ভিতরে এক্সাম্পল দেখবো। পলিসি ডিবেট মানে হচ্ছে একটা প্রস্তাবনা আনা হয়েছে, সরকারি দল থেকে বা পক্ষের দল থেকে একটা প্রস্তাবনা আনা হয়েছে এবং বলা হইতেছে যে আমরা এইটা করব এবং কিভাবে করব সেটাও বলে দেওয়া হবে। হ্যাঁ, অর্থাৎ ডিবেটারকে বলতে হবে যে দেখেন এইটা আমরা এইভাবে করব, এবং বিরোধী দল যে আছে সে উঠা বলবে যে দেখেন তারা বলছে এটা এইভাবে করবে, কিন্তু তাদের এই জায়গায় এই স্টেপে এই ভুলগুলা বা এই রিস্ক গুলা আছে। আচ্ছা, তাহলে পলিসি ডিবেটের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনবো। এটা ধরো মোশন, শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবো। সরকারি দলরা দাঁড়ায় বলতে হবে যে এই পরিবর্তন গুলা কি কেমনে আনবে। তারা বলতে পারে যে আমার এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে থাকবে সায়েন্টিফিক রিসার্চ, আমার এখানে থাকবে হচ্ছে যে হচ্ছে কি বলে প্রতিযোগিতা, বা আমার এখানে থাকবে হচ্ছে আরো যে মানে ইনস্ট্যান্ট ব্রেইনস্টর্ম করে
হচ্ছে তোমার আগে থেকে সুন্দর পলিসি বানাইতে হবে যে এই পরিবর্তনগুলো কোন কোন জায়গায়, এটা কি মাদ্রাসা শিক্ষা বোর্ডে হবে, এটা কি ইংলিশ মিডিয়ামে হবে, এটা কি বাংলা মিডিয়াম হবে, এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত, এটা কি লেভেল আছে যে ক্লাস 5 পর্যন্ত একরকম পরিবর্তন আসতেছে, 5 এর পর থেকে আরেক রকম পরিবর্তন আসতেছে। হ্যাঁ, পুরো পলিসিতে দেখাই যেতে হবে যে এই সিস্টেম, এই মেকানিজম এইভাবে হবে। আর যারা বিরোধী দল, এরা এই মেকানিজমে ভুল হবে, যে মেকানিজমের ভুলটা আসলে কোন জায়গায়, কোন কোন জায়গায় রিস্ক আছে, কেন এই মেকানিজম ফেল করবে। এবং বিরোধী দলের তখন আরেকটা কাজ আছে, বিরোধী দল যদি উঠে বলে, কথার কথা হচ্ছে তাসনিয়া উঠে খালি মিহাদের ভুলই ধরতেছে, যে মিহাদ আজকে এই আচ্ছা শিক্ষামন্ত্রীর কথা বলি, হ্যাঁ, কথার কথা একটা নতুন শিক্ষাক্রম আসছে, হ্যাঁ, দুনিয়ার সবাই দেখবা হচ্ছে দাঁড়ায় একেবারে নিন্দা কইরা 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছে, এই শিক্ষাক্রম কোনোভাবে কাজ করবে না, এই ভুল, হ্যান ভুল, তেন ভুল, সেই ভুল। কিন্তু তুমি একটা মানুষও বলতে শুনবা না যে শিক্ষাক্রমটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হইতো। সবাই খালি ভুলই ধরতেছে, কেউ অল্টারনেটিভ দেখাইতে পারতেছে না, যে ভাই বুঝছি তো আমার ভুল, একটা দেখা অল্টারনেটিভ দেখাইতে পারতেছে না। সো পলিসি ডিবেটে তুমি যদি অপোজিশনে থাকো, তোমার শুধু গভর্নমেন্টের পলিসির ভুল ধরলেই হবে না, তোমার নিজেরও একটা পলিসি বানাই দেখাইতে হবে, যে দেখেন গভর্নমেন্টের পলিসি ভুলে ভরা, আমরা একটা পলিসি দেখাই যেতেছে, আমাদের মেকানিজম, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম। হ্যাঁ, তখন গভর্নমেন্টের আবার ডাবল প্রেসার, হ্যাঁ, তার নিজের পলিসি যে ভালো ছিল ওটা দেখাইতে হবে, আবার অপোজিশন যে নতুন পলিসি দেখাই গেছে ওটার আবার ভুল ধরতে হবে। পলিসি ডিবেটের একটা এক্সাম্পল দিছি, স্লাইডে দেখো। This house believes, THB, this house believes it is the right moment to inaugurate universal health insurance in Bangladesh. মোশনের উপরে কিন্তু লেখা থাকবো না যে এই মোশনটা একটা পলিসি ডিবেট। হ্যাঁ, তোমার বুঝে নিতে হবে যে এই মোশনটা কি পলিসি ডিমান্ড করে নাকি করে না। তুমি তোমার একটা মোশনে পলিসি ডিমান্ড করে, কিন্তু তুমি মোশনে একটা পলিসি দেখাও না। পলিসি মানে মেকানিজম, সিস্টেম। তোমার এখানে সিস্টেমটা দেখাই দিতে হবে যে হেলথ ইন্স্যুরেন্স মানে কি, ইউনিভার্সাল বলতে আসলে কি বুঝাইতে চাইতেছো। এটা কি বাংলাদেশের একদম মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, দরিদ্র, ভিখারি, ছিন্নমূল সবাই ইউনিভার্সাল সিস্টেমে আনতেছো, নাকি ইউনিভার্সাল সিস্টেমে তুমি একটা মধ্যবিত্ত শ্রেণী যারা একটা পেমেন্ট দিতে পারে তাদের কাছ থেকে তুমি তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করতেছো। হ্যাঁ, এটা ইউনিভার্সাল মানে কি বাংলাদেশের একদম বেশি অজপাড়াগা পর্যন্ত, নাকি তুমি বাংলাদেশের মেজর 5টা সিটিকে টার্গেট করতে চাইতেছো। হ্যাঁ, এটা কি কয় বছর, এটাকে তুমি এখনই, এই যে কি বলছে একটা জায়গায় দেখো, দিস হাউস বিলিভস ইট ইজ দ্য রাইট মুভমেন্ট। রাইট মুভমেন্ট মানে কি এখনই পুরো বাংলাদেশে একবারে আনবা, নাকি 10 বছর 15 বছরের মধ্যে আস্তে আস্তে করে নিয়ে আসবা। হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে তুমি কি কি সার্ভিস দিবা। একজন মানুষ যদি মরে যায় বা অসুস্থ হয়, সে যে তার টাকাটা উঠাবে, এটা কই থেকে উঠাবে, পুরো মেকানিজমটা, পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবে, পুরো সিস্টেমের ডিজাইনটা তোমার এই জায়গায় দেখাই দিতে হবে। তুমি যদি এই সিস্টেম না দেখাইয়া তুমি যদি দাঁড়াইয়া বলো যে আজকে আমরা ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স চালু করব, বিরোধী দল উঠেই বলবে যে তারা কেমনে চালু করবে, কিভাবে চালু করবে, কোনো মেকানিজম সিস্টেমই দেখাই যেতে পারে না, আমরা কি ডিবেট করব। এইটা হচ্ছে পলিসি ডিবেট। আর একটা হচ্ছে প্রিন্সিপাল ডিবেট। প্রিন্সিপাল ডিবেট মানে হচ্ছে একটা জিনিস কিভাবে হবে, কখন হবে, এগুলো ম্যাটার করে না, বরং ওই জিনিসটা হওয়া উচিত কিনা, উচিত কিনা, উচিত নাকি উচিত না। যেমন দেখো এই যে এক্সাম্পল যেটা দিছি, দিস হাউস বিলিভস, THB মানে দিস হাউস বিলিভস all winning countries should compensate the losing countries in World War II. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছিল, ওই জায়গায় কয়েকটা দেশ জিতছে আর কয়েকটা দেশ হারছে। যে দেশগুলো হারছে ওই দেশগুলোর তো মারাত্মক ক্ষতি হয়েছে। যারা জিতছে এখন তাদের কি উচিত কিনা সেই হারু কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, এটা কি উচিত কিনা। এখানে তো বলে নাই যে এটা কি পলিসি না প্রিন্সিপাল, এখানে কি মেকানিজম দেখাইতে হবে নাকি দেখাইতে হবে না, এটা কিন্তু মোশনে কোনো জায়গায় লেখা নাই। তোমাকে অ্যাজ এ ডিবেটার যত এক্সপিরিয়েন্স হবে তুমি নিজেই বুঝবা যে এখানে একটা পলিসি দেখা উচিত নাকি উচিত না। যেমন এই যে এখন যদি তুমি বলতে চাও যে আমার যে উইনিং কান্ট্রিজ গুলো এরা ক্ষতিপূরণ কেমনে দিতে পারে, এরা কি ডলারে দিবে নাকি ইউরোতে দিবে নাকি বাংলাদেশি টাকায় দিবে। হ্যাঁ, ক্ষতির পরিমাণ মাপবে কেমনে, ক্ষতি তো হয়ে গেছে 20 বছর আগে, ক্ষতি হার কেমনে মাপবে, মানে এগুলো তো সম্ভব না, অসম্ভব ব্যাপার, পলিসি ডিজাইন করাই পসিবল না। সো অ্যাজ এ ডিবেটার তোমার বুঝে নিতে হবে যে এটা কেমনে দিবে, কখন দিবে, কিভাবে দিবে, ডাজন্ট ম্যাটার, বরং দেওয়া
উচিত কি উচিত না এটা নিয়ে আসলে ডিবেটটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার পলিসি ডিবেট আর প্রিন্সিপাল ডিবেট, কনসেপচুয়াল পার্থক্য। এটা বুঝে নিতে হবে, যত এক্সপিরিয়েন্স বাড়বে তত এটা বুঝতে পারবা। আর এগুলো একটু অ্যাক্রোনিম গুলো একটু দেখে নাও, হ্যাঁ 1 মিনিটে একটু বলি। মোশনের শুরুতে লেখা থাকবে টিএইচ। টিএইচ মানে দিস হাউস, দিস হাউস মানে সংসদ ভবন, হ্যাঁ সংসদ ভবন মানে হচ্ছে পার্লামেন্ট আর কি। টিএইচবি, দিস হাউস বিলিভস, ঠিক আছে? আবার থাকতে পারে টিএইচবিটি, এর মানে লাস্টে একটা দ্যাট আছে, দিস হাউস বিলিভস দ্যাট। টিএইচএস, দিস হাউস সাপোর্টস, হ্যাঁ টিএইচএস টি হইতে পারতো, তাহলে দিস হাউস সাপোর্টস দ্যাট। টিএইচডব্লিউ, দিস হাউস উইল অথবা উড। টিএইচসি, দিস হাউস সেলিব্রেটস। THO, this house opposes. THTT, this house thinks that. লাস্টের যে দ্যাটটা, ওই দ্যাটটা থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলে THTT, আর যদি দ্যাট না থাকে তাহলে শুধু THT। আরো বিভিন্ন ভাবে থাকতে পারে আর কি, ঠিক আছে? আর কয়েকটা একটু নিয়ম কানুন, যে যখন কথা বলবা হাতে কলম নিয়ে কথা বলবা না। স্পিচ দেওয়ার সময় হাতে কলম নিয়ে চিল্লা চিল্লা স্পিচ দিবা না, কলম নেওয়াটা অনেকে বেয়াদব হিসেবে চিন্তা করে। ডোন্ট শো দা ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার মানে হচ্ছে তর্জনী আঙ্গুল। শেখ মুজিব যে 7 মার্চে যে আঙ্গুলটা দেখাইয়া হচ্ছে ভাষণ দিছিল, ওই আঙ্গুলটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। 7 মার্চের ভাষণের যে আঙ্গুল সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। ডিবেট করার সময় ওই আঙ্গুল দেখায় ডিবেট করবা না। ডোন্ট ড্যান্স। অনেকে হচ্ছে অতিরিক্ত শরীর মানে নাড়ায়া ডিবেট করে। অতিরিক্ত শরীর নাড়ানোর দরকার নাই, মোটামুটি একটা শরীর নাড়াবা, হ্যাঁ এমন ভাবে যেন না মনে হয় যে তুমি ড্যান্স করতেছো। ডোন্ট অফেন্ড ইওর অপোনেন্টস। এটা আমাদের বিতর্কে খুব খারাপ একটা কালচার, যে আমরা যখন ডিবেট করতে দাঁড়াই আমাদের যারা প্রতিপক্ষের দল তাদেরকে খুব পচানোর চেষ্টা করি, বা বলি যে আজকে প্রতিপক্ষের দলের হয়তো নলেজ নাই, প্রতিপক্ষের দল হয়তো জানে না, প্রতিপক্ষ দল হয়তো সে ম্যাচুরিটি অর্জন করে নাই। এই ধরনের অফেন্ডিং কথাবার্তা বলার দরকার নাই। তোমার মূল কথাবার্তা হচ্ছে লজিক। আর ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে দাঁড়ায় বলার দরকার নাই যে প্রতিপক্ষ দলের নিকট প্রশ্ন রয়ে গেল, এই ধরনের আজারা কথা বলার দরকার নাই। এগুলা সংসদীয় বিতর্ক, সরি সনাতন বিতর্কে আমরা বলতাম। আচ্ছা, কোন স্পিচ বা রিলিজিয়ান, কালার, জেন্ডার, এথনিসিটি এগুলো নিয়ে হচ্ছে প্রতিপক্ষ দলকে কোনোভাবে হচ্ছে করা যাবে না, অফেন্ড করা যাবে না। যদি অফেন্ড করো, অর্থাৎ তোমার প্রতিপক্ষের দল, এমনকি তুমিও যদি মনে করো তোমাকে অফেন্ড করা হচ্ছে, হ্যাঁ যেটা আসলে করা উচিত না, অফেন্ড না করেও ডিবেটটা করা যেত, অফেন্ড করা হচ্ছে, তুমি দাঁড়ায়া তুমি সুন্দর মতো একদম স্পিকারকে কমপ্লেন করতে পারো যে আমাকে আই ফিল অফেন্ডেড, এবং এটা ইকুইটির যে রুলস সেই রুলসে ফালায়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। ইকুইটি হচ্ছে একটা পুলিশ অফিসারের মতো, হ্যাঁ যে কোনো একটা ঝামেলা হলে পুলিশ অফিসারের কাছে যাও না, সেম ভাবে বলবা যে ইকুইটি অফিসারের কাছে যাওয়া হোক, আমি হচ্ছে বিচার চাই। তো সেক্ষেত্রে হচ্ছে তদন্ত হবে, তদন্ত হয়ে যদি অভিযোগ প্রমাণিত হয় যে আসলেই তোমাকে অফেন্ড করছে, তোমার রিলিজিয়ান, তোমার কালচার বা তোমার জেন্ডার নিয়ে তোমাকে অফেন্ড করার চেষ্টা করা হয়েছে, বা তোমার তারা বক্তব্যের মাধ্যমে তোমাকে ছোট করছে, সেক্ষেত্রে যদি অভিযোগ প্রমাণিত হয়, যার এগেইনস্টে এই কেসটা হয়েছে তারে হচ্ছে যারা অর্গানাইজার তারা হচ্ছে শাস্তি দিতে পারে। শাস্তি মানে হচ্ছে তারা হয়তো ডিবেট দিয়ে বাই করে দিবে, টুর্নামেন্ট দিয়ে ডিসকোয়ালিফাই করে দিবে, এই ধরনের ঝামেলা হইতে পারে। যদি মনে করো তোমাকে এইসব কেসে অফেন্ড করা হচ্ছে, তুমি হচ্ছে ইকুইটি অফিসারের কাছে যাইতে পারো, অথবা তুমি যদি এইসব কোনো কিছু আকাম করে হালাও, তোমার এগেইনস্ট ইকুইটি অফিসার আইসে তোমার বিরুদ্ধে তদন্ত করতে পারে, হ্যাঁ অতএব সাবধান। আচ্ছা, প্র্যাকটিস আর যাবো না আজকে, তাইলে আমাদের মোটামুটি এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা একটু ফিডব্যাক দাও তো, মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ, কোশ্চেন করো। আচ্ছা, স্পিচের মধ্যে আমার মনে হয় দরকার নাই, স্পিচটা শেষ করুক। স্পিচটা শেষ করার পর তুমি হচ্ছে বলতে পারো যে আমি এটা হচ্ছে অপমানিত বোধ করতেছি, এবং এটা আমার মনে হচ্ছে যে এটা কমপ্লেন করতে চাই, এটা ইকুইটি রুলস অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তবে এটা যদি বেশি অফেন্ড করে, মানে তোমরা যদি খুব বেশি অফেন্ড করে সেক্ষেত্রে, আর না হলে ডিবেট করার সময় আমাদের কালচারিত হয়েছে একজন আরেকজনের অফেন্ড করে কথাবার্তা বলে, যেটা আসলে ঠিক না। তো সেক্ষেত্রে যদি দেখো যে এমনিতে ডিবেটের জন্য, ডিবেটের খাতিরে অফেন্ড করতেছে, সেক্ষেত্রে করার দরকার নাই আর কি। জেনারেলি হচ্ছে যে যদি মনে করো এবং এটা শাস্তি হওয়া
উচিত, সেক্ষেত্রেই এই ধরনের ইকুইটি অফিসারের কাছে যাও, আর না হইলে এই ধরনের কথাবার্তা বলার দরকার নাই আর কি। হ্যাঁ, এই আর কি কথাবার্তা। হ্যাঁ, এই আর কি গেল। আর জেনারেলি এই ধরনের কথা হচ্ছে কি, ওই যে যখন কোনো রিলিজিয়াস মোশনে ডিবেট থাকে, অথবা হচ্ছে যে কোনো কি বলে জেন্ডার ফেমিনিজম নিয়ে যদি কোনো ডিবেট থাকে, সেক্ষেত্রে কথার কথা হচ্ছে, আমি তোমাকে কিছু এক্সাম্পল দিই তাহলে হয়তো বুঝবা। ধরো কথার কথা ইসরায়েল আর প্যালেস্টাইন নিয়ে হচ্ছে একটা ডিবেট হচ্ছে। হ্যাঁ, এখন ধরো একজন ব্যক্তি হচ্ছে নন মুসলিম, তো ডিবেটের খাতিরে তাকে হয়তো ইসরায়েলের পক্ষে কথা বলতে হচ্ছে ডিবেটের খাতিরে। হ্যাঁ, এখন যে প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কথা, সে দাঁড়ায় ফার্স্টে বলছে ইউ আর নন মুসলিম, সো আপনি তো এই কথা বলবেনই। তো এইটা কিন্তু একটা হার্ড করে কথা বলা হইলো, বা একটা অফেন্ডিং কথাবার্তা বলা হইলো। সেক্ষেত্রে এই ধরনের অ্যাকশনে যাওয়া যায়। অথবা ধরো ফেমিনিজম নিয়ে ডিবেট চলতেছে, নারীর অধিকার নিয়ে একটা মেয়ে কথা বলতেছে কথার কথা, এবং ওই মেয়েটা ধরো পোশাক হচ্ছে, ধরো কথার কথা সে হিজাব পরে নাই বা বোরখা পরে নাই, সে নর্মাল একটা ড্রেসে দাঁড়িয়ে ফেমিনিজম নিয়ে ডিবেটের পক্ষে কথা বলতেছে। তো যখন বিরুদ্ধে একজন কথা বলতে আসলো, আইসা ফার্স্টেই বলতেছে যে দেখেন, আজকে আপনি ফেমিনিজমের এই অপকারিতার দিকগুলো ভুলে গেছেন, আর এই জন্যই আজকে আপনার পোশাকের এই অবস্থা। এই পুরো একটা অবমাননা করা একটা কথা। এবং ওই মুহূর্তে মানে তার স্পিচটা শেষ হোক, যাওয়ার পর একটা কঠিন শাস্তিমূলক ব্যবস্থার জন্য চেয়ারম্যানের কাছে তুমি বলতে পারো। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে সবাইকে একটু অনুরোধ করব যে ডিবেট মানে টুর্নামেন্ট হওয়ার একদিন বা দুদিন আগে আমাদের এবিএস ডিবেটিং ক্লাব থেকে কিছু রুলস পাবলিশ করা হইতে পারে, ইকুইটি রুলস বলে এগুলাকে, ওগুলো একটু দেখা যায় যে ওই ধরনের কোনো ঝামেলা হইলে তুমি কি করবা, বা ওই ধরনের অপরাধ যেন তুমি করে না ফেলো, এই জন্য ওই রুলস গুলো একটু দেখে যাওয়া ভালো আর কি। এই আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাইলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাইলে আমরা আজকে শেষ করি। হ্যাঁ, আর হচ্ছে এতক্ষণ সময় ধরে একদম বেসিক জিনিসপত্র তোমাদেরকে বোঝার জন্য, ধৈর্য সহকারে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর ভাই আপনি অনেক কষ্ট করে স্লাইডসও বানিয়েছেন, এটাও থ্যাংক ইউ। আচ্ছা, আর হচ্ছে আমি হচ্ছে কালকে এই টাইমেই বা হচ্ছে পরশু আমি একটু দেখি, হ্যাঁ, অন্যদের সাথে একটু আলোচনা করে আমি আরেকটা টাইম হচ্ছে সাজেস্ট করবো না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভালো কথা, দুইটা জিনিস। প্রথমত হচ্ছে এবার আমাদেরকে হচ্ছে বিএস ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে তোমাদের কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হবে, যে ম্যাটেরিয়ালস গুলো তোমরা হচ্ছে পড়াশোনা করবা। হ্যাঁ, এটা হয়তো কালকে থেকে দেওয়া হবে, মানে রিডিং ম্যাটেরিয়ালস অথবা ইউটিউব ভিডিওস বিভিন্ন টপিকের উপর। এখন ওই টপিক গুলা ইম্পর্টেন্ট, ওগুলা থেকে ডিবেটের মোশন আসতে পারে, আবার নাও আসতে পারে, বাট আমাদেরকে দিতে বলা হয়েছে, আমরা হচ্ছে কিছু অ্যানালাইসিস করে তোমাদেরকে দিব। হ্যাঁ, যেগুলো আসার মতো, হ্যাঁ, বা উপর মহল থেকেও আমাদেরকে কিছু হিন্টস দেওয়া হবে যে এই টাইপের ভিডিওস দাও, আমরা ওগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা ওই ভিডিওস বা ওই রিডিং ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই পড়বা বা দেখবা। হ্যাঁ, আর যেদিন হচ্ছে মেইন টুর্নামেন্টটা হবে, মেইন টুর্নামেন্টের সময় আমার কাজ হচ্ছে, ধরো একটা মোশন দিছে, আমার কাজ হচ্ছে তোমরা আমার কাছে আসবা বা আমারে ফোন দিবা যে ভাই এই মোশনটা পাইছি, মোশনটা বুঝি নাই। আমার কাজ হচ্ছে সিম্পলি মোশনটা তোমাদের বুঝাই দেওয়া, যে দেখো এই মোশনটায় এইটা বলতে চাইছে। হ্যাঁ, এইটুকু তোমাদেরকে শুধু বুঝাই দিব, এর বেশি আর তখন আর আমি কিছু করতে পারবো না। কারণ আলটিমেটলি কথার কথা মিহাদা ফোন দিল, আবার ওই দিক থেকে তাসনিয়া বা মুনতাহিনা ফোন দিল। এখন এমনও হইতে পারে দুইটা টিম আসলে একই ডিবেটে একে অপরের পক্ষে বিপক্ষে বসছে। সো আমি হচ্ছে তখন আমার লিমিটেশন হচ্ছে আমি জাস্ট মোশনটা ক্লিয়ারিফাই করতে পারবো যে মোশনটা এইটা বলছে, এইটা নিয়ে দিবে, বাট মোশনটার কোনো কেস বা অপোজিশন কি ভাবতে পারে এই ধরনের কোনো অ্যানালাইসিস দিতে পারবো না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সহকারী বিতার্কিক হিসেবেও আমরা সহকারী বিতার্কিক বলতেছি, সহকারী বিচারক হিসেবেও আমরা থাকতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আরো বেশি রেস্ট্রিকশন। মূল কথা হচ্ছে টুর্নামেন্টের আগ পর্যন্ত তোমাদের মাথায় যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কিছু যদি থাকে আমাকে করতে পারো, একদম ডিরেক্ট আনসার দিতে পারবো, বাট যেদিন টুর্নামেন্ট শুরু হবে সেদিন আমরা রেস্ট্রিক্টেড পজিশনে চলে যাব। ঠিক আছে ভাই, এই স্লাইডটা কি কাইন্ডলি শেয়ার করা যায়? তাহলে হচ্ছে কি কি পয়েন্ট ডিসকাস করা হয়েছে একটু নিজেরা দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এটা ফরওয়ার্ড করে দিতেছি এখনই মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে, ভালো থেকো, আবার দেখা হবে পরে। ওকে ভাইয়া, গুড নাইট। থ্যাংক ইউ ভাই, গুড নাইট।